পড়া কমপ্লিট করে টেলিভিশনটা অন করতেই চোখ যেন কপালে উঠে গেল আমার। ঢাকার চর্যাপদ ব্যাংক থেকে 400 কোটি টাকা চুরি হয়ে গেছে। কিন্তু একটু অবাক হলাম, দেশের সর্বোচ্চ সিকিউরিটি গার্ড এই ব্যাংকে, তাহলে টাকা কিভাবে চুরি হলো? পরক্ষণে টেলিভিশন থেকে স্পষ্ট ভেসে আসছে টাকাগুলো চুরি করা হয়েছে অনলাইনে। ব্যাংকের মেইন অ্যাকাউন্ট হ্যাক করে, কিন্তু চোরের সন্ধান পাওয়া তো দূরের কথা, চোরের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না যা দিয়ে চোরকে ধরা সম্ভব। টেলিভিশন অফ করে খাওয়া দাওয়া করতে লাগলাম। খাবার টেবিলে বসে আছি আর ভাবছি কী করে ব্যাংকের কর্মীরা এত অসচেতন হতে পারে যে হ্যাক করে কেউ 400 কোটি টাকা চুরি করে নিয়ে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে আমার কম্পিউটারের কাছে এসে বসলাম। কম্পিউটার ওপেন করতে করতে পরিচয়টা দিয়ে দিই। আমি আরজে সুমন, বাবা মায়ের দুই মাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি, আর পাশাপাশি একটা ছোট কাজ করি। কাজটা হলো, যে পদ্ধতিতে ব্যাংকের টাকা চুরি হয়েছে, মানে আমি ছোটোখাটো একজন হ্যাকার, তবে সেটা কেউ জানে না। আমার বন্ধুবান্ধবও কেউ জানে না, আর আমার পরিবারেরও কেউ জানে না। ছোটোখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের অ্যাকাউন্টের টাকা নিয়ে আসি, আর এই হ্যাকিংয়ের টাকা দিয়ে মোটামুটিভাবে আমার পকেট খরচটা চলে যায়। যাই হোক, পরিচয় দিতে দিতে আমার কম্পিউটার অন হয়ে গেছে। আজকে আর হ্যাকিংয়ের কোনো কাজ করতে ইচ্ছা করছে না, তাই কিছুক্ষণ কম্পিউটারে গেম খেলে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই আমি কলেজে পৌঁছে গেলাম। কলেজে এসেই প্রথমে সাকিবের সাথে দেখা। সাকিব আমার বন্ধু। দোস্ত, খবর জানিস কিছু? কোন খবর? আরে, চরপাপদ ব্যাংকের খবর। ও হ্যাঁ, টেলিভিশনে দেখলাম তো। দোস্ত, আমার তো মনে হয় কোনো বিদেশিরা এই কাজ করেছে। তোর এমন কেন মনে হলো? কারণ বাংলাদেশে এমন কোনো হ্যাকার আছে নাকি? কি বলিস তুই? বলে গেলি একবার আমেরিকানরা বাংলাদেশের একটা ওয়েবসাইট হ্যাক করেছিল, আর পরবর্তীতে বাঙালিরা আমেরিকার সবগুলো ওয়েবসাইট হ্যাক করেছিল। তুই ঠিকই বলেছিস। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পর কোনো আড্ডা না দিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে এলাম। কম্পিউটার অন করে ডেটা কানেকশন অন করতেই হঠাৎ কোথা থেকে যেন সামনে একটা লিঙ্ক চলে আসলো। লিঙ্কটাতে প্রবেশ করে কিছুটা বুঝতে পারলাম এটা একটা গেমের মতো সিস্টেম, কিছুটা ব্লু হোয়েলের মতো। কিন্তু এটা শুধু ব্লু হোয়েলের মতো, কিন্তু ব্লু হোয়েল তো নয়। তাই আরও না ভেবে লিঙ্কের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপলাম। তারপর তখনই অফিস থেকে SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউ কমপ্লিটেড আওয়ার অ্যাগ্রিমেন্ট, নাও ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট অ্যান্ড আর্ন মানি। আমি তো মনে মনে খুশি হলাম, মেঘ না চাইতেও বৃষ্টি। ওয়েবসাইট হ্যাক করলেই টাকা পাবো। আমি তো সাধারণত এই কাজগুলি করি, ছোটোখাটো ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচটা চালাই, আর এরা তো সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে। আমাকে আর কষ্ট করে কোনো ওয়েবসাইট খুঁজতে হবে না। যাই হোক, আর না ভেবে ওদের দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের শর্তগুলো পূরণ করে নেক্সট স্টেপ চাপলাম। তারপর শুরু করলাম হ্যাকিংয়ের কাজ। কিন্তু আমি ওয়েবসাইটটি হ্যাক করতে গিয়ে একটু অবাক হলাম, কারণ আমি ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হয়েছে। এই প্রথম আমি কোনো হ্যাকিং কার্যে ব্যর্থ হলাম। ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, তাই এটা হ্যাক করা এত সহজ না। কিন্তু আমিও সহজে হাল ছাড়ার পাত্র না। আমি একজন দক্ষ হ্যাকার, শুধু মনের মধ্যে কোনো বাজে উদ্দেশ্য নাই, তাই হ্যাকিংয়ে কোনো বড় ধরনের অন্যায় কাজে ব্যবহার করি না। শুধু ছোটোখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের পকেট খরচটা চালাই। তাছাড়া অন্যান্য দক্ষ হ্যাকাররা তাদের হ্যাকিং পদ্ধতি দিয়ে বড় বড় অন্যায় কাজ করে থাকে। তার একটা বড় উদাহরণ চর্যাপদ ব্যাংকের 400 কোটি টাকা চুরি। যাই হোক, আমি আরও কয়েকবার চেষ্টা করে ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হলাম। তারপর এই কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার যোগ করে হ্যাকিং শুরু করলাম, কিন্তু এবারও আমি ব্যর্থ হলাম। কিন্তু আমি ওই ওয়েবসাইট ছাড়ছি না। এই ওয়েবসাইটটি হ্যাক করা এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি এই ওয়েবসাইট হ্যাক করতে না পারি, তাহলে নিজেকে হ্যাকার ভাবতে নিজের কাছে ছোটো মনে হবে। অনেক চেষ্টার পর প্রায় 2 দিন পর আমি ওয়েবসাইটটি হ্যাক করতে সফল হলাম। আর হ্যাক করতে সফল হতেই অফিস থেকে SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউ কমপ্লিট লেভেল 1 অ্যান্ড ইউ গেট 10,000 টাকা। প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান হ্যাক দিস
ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল 2। তারপর ওরা আরও একটি ওয়েবসাইট দিল। আমি আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম সত্যি 10,000 টাকা পাইছি। এই প্রথম আমি এত বড় কোনো ওয়েবসাইট হ্যাক করলাম। এর আগে যা হ্যাক করেছি তাতে 200, 300 আর সর্বোচ্চ 500 টাকা পাইছি, কিন্তু এই ওয়েবসাইট হ্যাক করাতে 10,000 টাকা পাইলাম। যাই হোক, দ্বিতীয় লেভেল দেওয়ার কারণে গেমটার প্রতি আমার আসক্তি আরও বেড়ে গেল। তাই দ্বিতীয় লেভেল দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপলাম। কিন্তু নেক্সট স্টেপ চাপতেই আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ নেক্সট স্টেপ চাপার সাথে সাথেই লোডিং এরর দেখালো। প্রথমে ভাবলাম হয়তো আমার কম্পিউটারের সমস্যার কারণে, কিন্তু কয়েকবার চেষ্টা করলাম, প্রত্যেকবারই লোডিং এরর দেখালো। এই প্রথম এমন ওয়েবসাইট দেখলাম, কারণ এর আগে যতগুলো ওয়েবসাইট দেখেছি একটু এরকম ছিল না। সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড হলে অন্তত কিছু অপশন আসতো, কিন্তু ওই ওয়েবসাইটে তো কোনো অপশনই আসলো না, সরাসরি লোডিং এরর দেখালো। তাহলে কি ওরা ওয়েবসাইট ভুল দিয়েছে? দেখি ওদের SMS এর রিপ্লাইতে বলে দেখি কি হয়। কিন্তু পরক্ষণে একটা জটিল বিষয় লক্ষ্য করলাম। লেভেল 1-এর ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের অনেকটাই মিল আছে, প্রায় 90% মিল পাওয়া যায়। তাহলে কি আগে ওয়েবসাইটের মাধ্যমেই এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে? আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে আগের ওয়েবসাইটে ঢুকলাম। একদম নিচের দিকে দেখলাম একটা সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনে এই লেভেল 2-এর ওয়েবসাইটটি লিখে সার্চ দিলাম, কিন্তু সার্চ দেওয়ার পর এরকম লেখা আসলো, উই নট ফাউন্ড দিস ওয়েবসাইট, প্লিজ পেস্ট কপি লিঙ্ক ইফ দিস ওয়েবসাইট। এবার জন্য একটু স্বস্তি পেলাম। তাড়াতাড়ি করে লেভেল 2-এর ওয়েবসাইটের লিঙ্ক কপি করে সার্চ ইঞ্জিনে পেস্ট করলাম। তারপর দুইটি অপশন আসলো, ওপেন দ্য ওয়েবসাইট, ফলো দ্য ওয়েবসাইট। আগে ওয়েবসাইটটি ফলো করলাম, তারপর ওয়েবসাইটে প্রবেশ করলাম। অতঃপর ওয়েবসাইট হ্যাক করতে আমাকে আর ঠেকায় কে? ওয়েবসাইট হ্যাক করতেই আমার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আর সাথে সাথে একটা SMS, কংগ্রাচুলেশন, ইউ কমপ্লিট লেভেল 2, নাও ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল 3 অ্যান্ড আর্ন মানি। এভাবে প্রতিদিন চলতেছিল আমার হ্যাকিং কার্য। বলতে গেলে একটা লোভেই পড়ে গেছিলাম। এভাবে এক মাসে প্রায় 15টা ওয়েবসাইট হ্যাক করেছি আর প্রায় 50,000 টাকা পেয়েছি। আর এই গেমের মোট লেভেলই ছিল 15টা, যা আমি সম্পন্ন করেছি। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে গেল। 15 নম্বর ওয়েবসাইটটি হ্যাক করার পর থেকে আমার অ্যাকাউন্টটা কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যেন কেউ আমার অ্যাকাউন্টটাই হ্যাক করে ফেলছে। আমি আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এখন আমি একদম নিশ্চিত কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে, কারণ গেম খেলে যে টাকা পেয়েছিলাম তার 1 টাকাও নেই। কিন্তু আমার অ্যাকাউন্ট যে হ্যাক করুক না কেন, পালাতে পারতেছ না বাচ্চা। আমি হলাম ট্রেনিংপ্রাপ্ত উন্নত জাতের হ্যাকার, তাই আগেই সে ব্যবস্থা করে রেখেছি। যে আমার অ্যাকাউন্ট হ্যাক করুক না কেন, অটোমেটিকলি তার অ্যাকাউন্ট ট্র্যাক করা হয়ে যাবে। তাই দেখতে লাগলাম কার এত বড় সাহস আমার অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু যা দেখলাম যেন ভূত দেখার মতো অবস্থা, কারণ যারা এতদিন আমাকে দিয়ে গেম খেলিয়ে 50,000 টাকা দিচ্ছে তারাই আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এখন একটু গটকা লাগছে। প্রথমে লিঙ্ক দিয়ে দিয়ে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করালো আর বিনিময়ে টাকা দিল, আর শেষে আবার আমার অ্যাকাউন্ট তারা হ্যাক করলো। রহস্য একটাই আছে, আর আমাকে সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই অ্যাকাউন্ট হ্যাক করে কোনো লাভ নেই, কারণ এই অ্যাকাউন্টে তেমন কোনো তথ্য নেই, শুধু আমার পরিচয়টুকু আছে, যেমন নাম ও ঠিকানা, কোনো কলেজে পড়ি এইগুলো। আর বাকি সব তথ্য তো আমার দ্বিতীয় অ্যাকাউন্টে রাখা। শুধু আমার তথ্যই না, আরও প্রায় 500 জনের বেশি ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের তথ্য আমার দ্বিতীয় অ্যাকাউন্টে সংরক্ষিত করে রেখেছি। আর সেই দ্বিতীয় অ্যাকাউন্ট হ্যাক করার মতো হ্যাকার বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না, কারণ এই অ্যাকাউন্টের সর্বোচ্চ কঠিন সিকিউরিটি সিস্টেম দেওয়া। কিন্তু মাথার ভেতর শুধু একটাই কথা বারবার ঘুরপাক খাচ্ছে, আমার অ্যাকাউন্ট হ্যাক করার রহস্যটা কী হতে পারে। না, আর ভাবতে পারছি না। কম্পিউটারটা অফ করে একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমার হ্যাকিং সম্পর্কে আমার বন্ধুরা কেউ কিছু জানে না, তাই ওদের সাথে কিছু শেয়ার করতেও পারছি না। কি রে দোস্ত, তোকে এরকম লাগছে কেন? মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় আছিস। না, কিছু না, এমনি। মিথ্যা বলবি না, তোকে দেখেই বোঝা যাচ্ছে কেন টেনশন করছিস। আরে না, শরীরটা একটু খারাপ লাগছে, তোরা থাক, আমি চাই। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কম্পিউটার অন করে রিয়াল ক্রিকেট 20 গেম খেলতে শুরু করলাম।
রিয়েল ক্রিকেট 20 আমার অনেক প্রিয় গেম, সময় পেলে গেমটা খেলে, কিন্তু এখন এটাও ভালো লাগছে না। যাই একটু টিভি দেখি। আজকে সোনি ম্যাক্সে সানাম তেরি কসম মুভিটা দেওয়ার কথা, আমার প্রিয় একটা মুভি দেখতেছিলাম, বিজ্ঞাপন এলো। একটু অন্য চ্যানেল থেকে ঘুরে আসি, দেখি RTVতে বাংলাদেশের নাটক হচ্ছে মনে হয়, কিন্তু RTVতে দিতে দেখলাম খবর হচ্ছে, কিন্তু খবরটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ সেখানে একজন পুলিশ সুপারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পুলিশের উত্তর এরকম: আপনারা কি চোর ধরতে অসমর্থ? না, আসলে আমরা চোরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করেছিলাম, আর সেই ফাঁদে চোর পা দিয়েও দিয়েছে। কেমন ফাঁদ? আর চোর যখন ফাঁদে পা দিয়েছে, তাহলে চোরকে ধরছেন না কেন? যেহেতু চর্যাপদ ব্যাংকের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়েছে, আর এই ব্যাংকের ওয়েবসাইট সিকিউরিটিও অনেক হার্ড, তাই আমাদের ধারণা যে এই টাকা চুরি করেছে সে একজন দক্ষ মাপের হ্যাকার। আর এই ব্যাংক শুধু দেশের মানুষের জন্য, বিদেশিদের জন্য না। তাছাড়া এই ব্যাংকের ওয়েবসাইটও শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। তাই আমরা এটা নিশ্চিত যে চোর বাংলাদেশেরই একজন দক্ষ হ্যাকার। এই কারণে আমরা বাংলাদেশে ব্যবহৃত সকল কম্পিউটারের গেম সিস্টেম করে হুবহু চর্যাপদ ব্যাংকের সমান সিকিউরিটি সম্পন্ন একটা ওয়েবসাইটের লিঙ্ক ভাইরাল করি, আর মেসেজে বলে দেই এই ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সবাই টাকা আয় করতে পারবে। তো এখানে কি ফলাফল পেলেন? এই ওয়েবসাইটটা হ্যাক করতে সবাই ব্যর্থ হলেও শুধুমাত্র একজন হ্যাকার ওই ওয়েবসাইটটা হ্যাক করতে সফল হয়েছে, তাই আমাদের সন্দেহ সেই চোর। তাই আমরা তার কম্পিউটার হ্যাক করি, কিন্তু সেখানে কোনো প্রমাণ পাইনি। আপনারা কি নিশ্চিত যে ওই হ্যাকারই আসল চোর? যদি চোর অন্য কেউ হয়? সেটা এখনও বলতে পারছি না, যেহেতু আমাদের হাতে এখন কারো বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই ওকেই সন্দেহে রেখে আমরা আপাতত কেসটা চালিয়ে যেতে চাচ্ছি। আশা করি খুব শীঘ্রই চোরের সন্ধান পেয়ে যাব। কিন্তু আপনারা অনিশ্চিতভাবে একজনের উপর সন্দেহ করে কিভাবে চোর ধরবেন? দেখুন, আমরা যতদূর জানি একজন হ্যাকারের সাথে অন্য হ্যাকারদের সাথে সংযোগ থাকে, আর ও যেহেতু দক্ষ হ্যাকার, তাহলে অবশ্যই অন্য সব হ্যাকারদের সাথে ওর সংযোগ থাকবে। তাই ওকে আমরা সন্দেহের তালিকায় রাখছি। যদি ও চোর নাও হয়, তাহলেও ওর মাধ্যমে আমরা চোরকে ধরতে পারবো। ওই হ্যাকারের পরিচয় কি দিতে পারবেন? দুঃখিত, আমরা ওই হ্যাকারের পরিচয় দিতে চাইছি না। ওকে, আর আপনাদের দেওয়া ওই ওয়েবসাইটটা কি বলতে পারবেন? দপাস করে টিভি অফ করে দিলাম। এটা কি দেখলাম আমি? পুলিশ সুপারের বলা ওই ওয়েবসাইট তো এতদিন আমি হ্যাক করেছি, আর আমার কম্পিউটারও তো ওই ওয়েবসাইট দ্বারা হ্যাক করা হয়েছে। তার মানে পুলিশরা কি আমাকে সন্দেহ করছে? না, আমি আর ভাবতে পারছি না। ভাগ্য ভালো বলে ওই অ্যাকাউন্ট শুধু আমার একটা ছবি, পরিচয়পত্র আর ঠিকানা ছাড়া তেমন কোনো তথ্য রাখছিলাম না। তথ্য রাখলে হয়তো আমার তেমন বিপদ হতো না, কারণ আমি তো আর চুরি করিনি, তাই আমার বিরুদ্ধে চুরির কোনো প্রমাণ পেত না ওরা। কিন্তু আমি যেহেতু ওদের চোখে একজন দক্ষ হ্যাকার, তাই আমাদের ওরা তো এত সহজে ছাড়তো না। আসল চোরকে ধরার জন্য হয়তো আমাকে নিষ্ঠুরভাবে ব্যবহার করতো। কিন্তু কেন জানি ওই রিপোর্টারকে আমার অদ্ভুত লাগছে। রিপোর্টাররা সাধারণ তদন্তের সংগ্রহ করে প্রচার করে, কিন্তু এই রিপোর্টার হ্যাকারের পরিচয় জানতে চাইলো, আবার ওয়েবসাইটটাও জানতে চাইলো। কেমন অদ্ভুত একটা ব্যাপার। ভাবলাম কিছুদিনের জন্য হ্যাকিং কার্যটা বন্ধ রাখবো। এসব চিন্তা করতে করতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অনেক চেষ্টা করার পর রাত প্রায় 2টার দিকে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে যেতেই সাকিবের সাথে দেখা। দোস্ত, খবর দেখেছিস? কিসের খবর? আরে ব্যাংক চুরির খবর। পুলিশ তো একটা হ্যাকারকে সন্দেহ করছে। ও আচ্ছা, দেখলাম তো। আচ্ছা, এগুলো বাদ দিই, একটা ভালো খবর আছে। কি খবর? কলেজে একটা নতুন মেয়ে অ্যাডমিট হয়েছে, দেখলে পুরাই পাগল হয়ে যাবে। শালা, তোর লুচ্চামি কোনোদিন যাবে না। একটা মৃদু হাসি দিয়ে সাকিব কোথাও যেন চলে গেল। আমিও ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর তখনই একটা সুন্দরী মেয়ের সাথে দেখা লাগলো। ঠাস। কি ভাবছেন, আমাকে তাপ্পর মারছে? নিজেদের ভাবনা পাল্টান। আসলে মেয়েটি পড়ে যাওয়ার শব্দ হলো। মেয়েটি দেখতে তো একদম পরীর মতো, যে কেউ ক্রাশ খাবে। আরে কেমন ছিল আপনি? আপনার সামনে একটা মেয়ে পড়ে গেছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন। টেনে তুলুন আমায়। ভালোই তো। আমি ভাবছিলাম উঠিয়ে আমাকে একটা তাপ্পর মারবে। এই মনে হয় একমাত্র মেয়ে যে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে থাপ্পড় মারলো না। মেয়েটি ডাকে আমি বাস্তবে ফিরলাম। এই যে এত কি ভাবছেন? টেনে তুলুন আমায়। বলি মেয়েটি হাত বাড়িয়ে দিল। আমিও তার হাত
ধরে টেনে তুললাম। কি নরম হাত। ওই ফিসফিস করে কি বললেন? না কিছু না। আপনার নাম কি? স্টপ ইট। বলি মেয়েটি চলে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি আমাকে গালি দিল নাকি নিজের নাম বলল। যাই হোক, নামটা কিন্তু অসাধারণ। আমি ক্লাসে চলে গেলাম। আমি আবার সবার মতো ক্লাসে হইচই করি না, একদম ভদ্র একটা ছেলে আমি। তাই লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে ক্লাসে প্রবেশ করলো। আরে এ তো সেই মেয়েটি। ক্লাসে মাত্র একটা সিটই খালি আছে, আর সেটা আমার পাশের সিট। মেয়েটি আশেপাশে ভালোভাবে তাকিয়ে কোনো সিট দেখতে না পেয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার পাশের সিটে বসে পড়ল। তার অদ্ভুত দৃষ্টির চাহিনি দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। মেয়েটি যখনই আমার পাশে বসলো তখনই মনে হলো গ্রীষ্মকাল থেকে শরৎকাল হয়ে গেলাম। হাই স্টপিট। হোয়াট? কি বলেন আপনি? কেন, তখন আপনি তো বললেন আপনার নাম স্টপিট। ওটা আমি আপনাকে বলছিলাম, আর আমার নাম অর্পিতা। মেয়েটির নাম শুনে তো ওর উপর দ্বিতীয়বার ক্রাশ খেয়ে গেলাম। ও, আমার নাম সুমন। তো আমি কি করব? কেয়ার করবেন? আমার নামের সাথে আপনার নামের বিয়ে দিয়ে দেন। হোয়াট? আরে রাগেন কেন, মজা করলাম। আচ্ছা, এটা যেন কোন ঋতু? এটা তো ঋতু জানে না, আবার গিয়ে ক্লাস 2 তে ভর্তি হন। ও, কি হাসি দিল রে ভাই, একদম কলেজে লাগছে। ওর হাসি দেখে তৃতীয় দফা ক্রাশ খেলাম, বলতে পারেন হ্যাট্রিক ক্রাশ। এই আবার কিভাবে না তো? আপনি বললেন না এটা ঋতু? এটা গ্রীষ্ম ঋতু। কিন্তু আপনি আমার পাশে বসার পর থেকে তো মনে হচ্ছে এটা শরৎ ঋতু। ও, এইবার বুঝলাম কেন ঋতুর কথা জিজ্ঞাসা করলেন। নিশ্চয়ই ইউটিউব থেকে মেয়ে পটানোর ওই টিক্সগুলো শিখেছেন। এই রে, ধরা পড়ে গেলাম। এই মেয়ে বুঝলো কি করে যে আমি ইউটিউব থেকে এগুলো শিখছি? না, এখন থেকে ভেবেচিন্তে কথা বলতে হবে। এ তো দেখছি খুব ডেঞ্জারাস মেয়ে। ওই ফিসফিস করে কি বলেন? না কিছু না, ভাবতেছি ইউটিউব না দেখে একটা মেয়ে পটানোর বই কিনে নেব। তাই করেন। তারপর ক্লাস করে কলেজের ছুটির পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারটা সামনে নিয়ে বসলাম। এখন কিছুদিনের জন্য হ্যাকিং বন্ধ রাখতে হবে। পুলিশে যেভাবে হ্যাকারদের উপর ক্যাফেছে, তারপর আবার টাকা চুরির সন্দেহটা আমার উপর। তাই হ্যাকিং কাজ অবিরত রেখে বিপদ আর বাড়াতে চাই না। আমার প্রিয় রিয়াল ক্রিকেট 20 গেমসে ঢুকলাম। তারপর ভারতের সাথে একটা ওয়ানডে ম্যাচ খেললাম। সম্পূর্ণ একটা ওয়ানডে ম্যাচ শেষ করতে প্রায় রাত 12টা বেজে গেছে। এর মধ্যে মা কয়েকবার ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু এমন একটা ম্যাচ রেখে কি উঠা যায় নাকি বলেন? যাই হোক, গেম খেলা শেষ করে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ার খেলে, কিন্তু আমার ফ্রি ফায়ার ভালো লাগে না। খেলার মধ্যে একমাত্র ক্রিকেট আমার প্রিয়, সেটা বাস্তব হোক বা গেম হোক। কিছুদিন আগে একবার আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, তো সারাদিন ঘরে শুয়েছিলাম। বিকালের দিকে জ্বরটা একটু কমলো। আবার যদি জ্বর বেশি হয় তাই ওষুধ আনতে গেলাম। ওষুধ নিয়ে আসার সময় দেখি মাঠে সবাই ক্রিকেট খেলতেছে। ক্রিকেট খেলা দেখে বলেই গেলাম যে আমি জ্বরের রোগী। ওষুধগুলো মাঠের পাশে নামিয়ে রেখে খেলতে নেমে গেলাম। তাহলে বুঝতেই পারছেন আমি ক্রিকেটের কত পাগল। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। যদিও উদ্দেশ্য ক্লাস করে না, আসলে উদ্দেশ্য হলো অর্পিতা। আমি আবার একটু দুষ্ট থাকায় ক্লাসে সব সময় দুষ্টুমি করি, আর অর্পিতাও আমার দুষ্টুমিগুলো খুব উপভোগ করে। এই তো এভাবেই অর্পিতার সাথে ভালো পরিচয় হয়ে গেল। কিন্তু এখনও বন্ধুত্ব করিনি, কারণ আমি তো ওর সাথে প্রেম করব। তাই কোনো বন্ধুত্ব নয়, সরাসরি প্রপোজ করব। বেশিরভাগ ছেলেরাই ভালোবাসার মানুষের সাথে আগে বন্ধুত্ব করে, তারপর বন্ধুত্ব যখন গভীর হয় তখন প্রপোজ করে। ফলে প্রেম তো হয়ই না, আরও বন্ধুত্বটাও নষ্ট হয়। তাই ওরকম ভুল আমি করতে চাচ্ছি না। সরাসরি প্রপোজ করে ফেলবো, তারপর যা হওয়ার হবে। এভাবেই 1 মাস কেটে গেল, আর এখন আমি দুশ্চিন্তা মুক্ত। তাই ভাবতেছি কালকে অর্পিতাকে প্রপোজ করব। আপনারা কি ভাবছেন? আমি দুশ্চিন্তা মুক্ত হলাম কিভাবে, আর আমার দুশ্চিন্তাও বা কিসের? তাই তো আসলে এতদিন টাকা চুরির সন্দেহের তালিকা ছিলাম, এই নিয়ে অনেক দুশ্চিন্তা ছিলাম। কিন্তু কয়েকদিন ধরে দেখছি টাকা চুরির তদন্তের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মনে হয় তদন্ত বন্ধ করে দিচ্ছে, কিন্তু মনে মনে একটা খটকা থেকেই যাচ্ছে। হঠাৎ করে তদন্ত বন্ধ করে দেওয়ার কারণ কি হতে পারে? নাকি গোপনে ওরা অন্য কোনো প্ল্যান করতেছে? যাই হোক, এগুলো বাদ দিয়ে এখন একটু অর্পিতার কথা ভাবা যাক। কিন্তু কি ভাববো সেটাই তো খুঁজে পাচ্ছি না। দূর, অত ভেবে কাজ নেই। সকল ভাবনা বাদ দিয়ে নিশ্চিন্তে পাড়ি জমালাম গুড়ের রাজ্যে। কি দারুণ স্বপ্ন!
আমি একটা লাল গোলাপ নিয়ে কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করতেছি অর্পিতার জন্য। ওই তো অর্পিতা আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো আর কোনো শিক্ষার্থী কলেজে আসছে না কেন? ও, ভুলেই তো গেছিলাম আজ তো শুক্রবার। আসলে স্বপ্নে সব কিছু কেমন যেন উল্টাপাল্টা মনে হয়। যাই হোক, অর্পিতা আমার সামনে এসে দাঁড়ালো। একটা নীল শাড়ি পরে আছে। নীল রং আমার খুব প্রিয়, তাই নীল শাড়িতে অর্পিতাকে যেন সাধারণের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। কিন্তু অবাক করার বিষয় হলো আমি তো লাল গোলাপ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু গোলাপের রং নীল হলো কেমনে? বুঝলেন না? আর আগেই তো বললাম স্বপ্নের সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়। অর্পিতা আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, যেন এখনই প্রেমের সাগরে ডুবে যাবে। আমি হাঁটু গেড়ে বসে লাল গোলাপটা ওর দিকে এঁকে দিলাম। তুমি সামনে এসো কোন এক শ্রাবণের নববধূর সাজে, আমি নীল হয়ে মিশে যাব তোমার শাড়ির বাজে। বলি গোলাপটা অর্পিতার দিকে এঁকে দিলাম, আর সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলাম। বাইরে ভাই এমন স্বপ্নজনক কোনো প্রেমিক না দেখে। কি বুঝলেন না তো? চলেন তাহলে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। আমি যখন গোলাপটা অর্পিতার হাতে দিলাম তখন গোলাপটা নিয়ে নিচের দিকে ঝুঁকতে লাগলো। আমি ভাবলাম হয়তো অর্পিতা হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করবে, ইতিহাস রেকর্ড হয়ে যাবে যে একটা মেয়ে হাঁটু গেড়ে বসে একটা ছেলেকে প্রপোজ করতেছে। কিন্তু পরবর্তীতে দেখি ওর চেয়ে বড় রেকর্ড হয়ে গেল। ও তো পা থেকে জুতা খুলে আমার মার শুরু করলো। কি মারটাই না দিল রে ভাই! ঘুম ভাঙার পরের জন্য ব্যথা কমতেছে না। ভাগ্যিস ঘুমটা ভেঙে গিয়েছিল, নইলে আজকে আমার ডেট দিয়ে হয়ে যেত। হবু গার্লফ্রেন্ডের হাতে স্বপ্নের মধ্যে জুতার বাড়ি খাইছি শুনে আপনাদের খুব হাসি পাইতেছে না? হাসেন হাসেন, মন কইলে হাসেন। যেদিন প্রেমিকার হাতে খাইবেন সেদিন বুঝবেন অগো হাতে কত জোর। যাই হোক, ঘুম ভেঙে যখন গেল তাহলে একটু আড্ডা দিয়ে আসি বন্ধুদের সাথে। আর দেরি না করে রহিম চাচার চায়ের দোকানে চলে গেলাম। ওখানে আমরা সবাই আড্ডা দিই। আড্ডা দেওয়ার পাশাপাশি এক কাপ চা খেয়ে বাসায় চলে গেলাম। তারপর একটু পড়তে বসলাম। অনেক দিন পড়তে বসি না। কলেজ করে কম্পিউটার চালিয়ে ক্রিকেট খেলে আর আড্ডা দিয়ে দিন কেটে যায়। পড়তে বসার তো সময় পাই না, তাই আজকে একটু পড়তে বসলাম। কিন্তু পড়তে বসেও শান্তি নেই। একজন পাঠক মেসেজ দিল, ভাই হ্যাকার কিং গল্পটা দিবেন কখন? আর পড়া হইল না। বই রেখে গল্প লিখতে বসে গেলাম। গল্প লেখা শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে অর্পিতাকে খুঁজতে লাগলাম। ওই তো অর্পিতা। এই অর্পিতা, বলো। বিকেলে কি ফ্রি আছো? কেন? বিকেলে কলেজের পার্কে একটু আসতে পারবা? কেন? একটা সারপ্রাইজ আছে, ঠিক 5টায় চলে আসবা, ওকে? ঠিক আছে, আসবো। এখন ক্লাসে যাও। কেন, তুমি ক্লাস করবে না? না, এখন একটু কাজ আছে। তারপর অর্পিতা ক্লাসে চলে গেল। আমি আর ক্লাস করলাম না। কলেজ থেকে চলে এলাম অর্পিতার জন্য কিছু গিফট কিনতে। একটা লাল গোলাপ কিনলাম, একটা চকলেট বক্স কিনলাম, আর একটা ডায়েরি কিনলাম। তারপর ওইগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকালে আবার পার্কে যেতে হবে। আজকে অর্পিতাকে প্রপোজ করব, কিন্তু ভয় করছে কে জানে কি হয়। যদি আবার কালকে স্বপ্নের মতো হয় তাহলে তো আমি শেষ। বিকালে একটা চকলেট বক্স, একটা ডায়েরি আর একটা লাল গোলাপ নিয়ে পার্কে বসে আছি, কিন্তু এখনও অর্পিতার কোনো দেখা নেই। তাহলে কি অর্পিতা আসবে না? না, কি ভাবছে এগুলা? হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমি বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দূরে দেখতে পেলাম কেউ একজন আসছে, নীল শাড়ি পরা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম পরীর মতো লাগছে। আই যে মিস্টার, কি দেখছো এমন করে? অর্পিতার ডাকে হুঁশ ফিরল আমার। ওকে দেখে একটা ঘুড়ের মধ্যে চলে গেছিলাম। একটা পরীকে দেখছিলাম। পরি? এখানে পরি আসবে কোথা থেকে? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে নীল পরী। থাক, আর পাম দিতে হবে না। কি জন্য ডেকেছো তাই বলো। প্রপোজ করতে অনেক ভয় লাগছে, কারণ স্বপ্ন তো অর্পিতা নীল শাড়ি পরেছিল, আর এখন বাস্তবতাই। তাহলে কি আমার স্বপ্নের মতো জুতার বাড়ি খাইতে হয় নাকি? যাই হোক, সকল বইকে পেছনে ফেলে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা অর্পিতার হাতে দিলাম। তারপর বলতে শুরু করলাম, অর্পিতা, কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলতে পারিনি। তোমার সামনে এলে সব কিছু যেন ভুলে যাই, কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না। আই লাভ ইউ সো মাচ। তোমাকে আমার মনের রাজ্যের রানী বানাতে চাই। হবে কি আমার মনের রাজ্যের রানী? আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। অর্পিতা কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলতে শুরু করলো, দেখো সুমন, আমি তোমাকে ভালো একজন বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখলে না। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। কথাগুলো বলে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা মাটিতে ছুঁড়ে মেরে অর্পিতা চলে যেতে লাগলো। আমি এখনো ওই জায়গাতে হাঁটু গেড়ে বসে আছি।
আর অর্পিতার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনটা বারবার বলছে হয়তো অর্পিতা ফিরে তাকাবে আর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে আর বলবে, আমিও তোমাকে অনেক ভালোবাসি সুমন, তোমার মনের রাজ্যের রানী হতে চাই। কিন্তু না, ও একবারও আমার দিকে ফিরে তাকালো না, সোজা চলে গেল। মন খুলে খুব কাঁদতে ইচ্ছে করছে। একটা মুহূর্তের মাঝে সব কিছু এলোমেলো হয়ে গেল। কেন যে ওকে প্রপোজ করতে গেলাম, অন্তত বন্ধু হয়ে তো থাকতে পারতাম। মাটি থেকে লাল গোলাপ, চকলেট বক্স আর ডায়েরিটা তুলে নিয়ে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। মা এসে আমাকে ডাকতে লাগলো। আমি চোখের পানি মুছে স্বাভাবিকভাবেই দরজা খুলে দিলাম, যাতে মা কিছু বুঝতে না পারে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি রে, এখনো ঘুমিয়ে আছিস? কলেজ যাবি না? না মা, আজকে যাব না। কেন, কি হয়েছে? না, এমনি। ঠিক আছে, না গেলি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারে নিয়ে বসলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এই 7 দিনের একদিনও কলেজে যায়নি। ভেবেছিলাম কলেজে না গেলে হয়তো অর্পিতা আমাকে মিস করবে আর অবশেষে ভালোবেসে ফেলবে। কিন্তু না, আসলে আমি ভুল ছিলাম। অর্পিতার মনে আমার জন্য একটু ভালোবাসা নেই। থাকলে অন্তত একটিবার খোঁজ নিত কেন কলেজে যাচ্ছি না। দুপুরে কম্পিউটার নিয়ে গেমস খেলতেছি, এমন সময় মা রুমে আসলো। আচ্ছা, তোর হয়েছে কি বল তো? কেন, আমি আবার কি করলাম? এতদিন কলেজে যাচ্ছিস না কেন? এমনিতেই। তুই আগে তো এরকম ছিলি না। আরে তখন তো নতুন নতুন কলেজে উঠছিলাম, ও তাই নিয়মিত যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। ঠিক আছে, কালকে একটু তোর মামা বাড়িতে বেড়াতে যাব। তোকে আমার সাথে যেতে হবে কিন্তু। ঠিক আছে, সকালে রেডি থেকো। কিন্তু আমি থাকতে পারবো না, তোমাকে দিয়ে আমি চলে আসবো। কেন, এতদিন পর যাচ্ছিস, 2 দিন থাকবি না? মা, তুমি তো জানোই বেড়াতে আমার বেশি ভালো লাগে না। তারপরে মা চলে গেল আর আমি গেমসের দিকে মনোযোগ দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে মামার বাড়িতে দিয়ে আসলাম। আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। এত রাতে রান্না করতে আর ইচ্ছা করলো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বসে গেম খেলতে লাগলাম। একা একা বাড়িতে ভালো লাগছে না। আপনাদের তো বলাই হয়নি, বাড়িতে শুধু আমি আর মা থাকি। বাবা দেশের বাইরে থাকেন আর বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। আর এখন মাও মামার বাড়িতে গেছে, তাই বাড়িতে এখন আমি একা 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 কিছুই ভালো লাগছে না। গেম খেলতে অসহ্য লাগছে, তাই কম্পিউটারটা অফ করে পাড়ে দিলাম ঘুমের রাজ্যে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, কিন্তু চোখ এখনও ভরপুর ঘুম বাকি আছে। তাই ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছি না, কিন্তু চোখ খুলে তাকাতে বাধ্য হলাম, কারণ আমার ঘুম ভেঙেছে বুকের উপর বাড়ি কিছুর অস্তিত্ব টের পেয়ে। কিন্তু চোখ খুলতে যেন আমার ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল। এটা কি করে হতে পারে? ঘুমে নাকি কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি আবারও সত্যি কোনো ভূত দেখছি? কিন্তু দিনের বেলা ভূত আসবে কোথা থেকে? নিজের হাতে একটা চিমটে কাটলাম, কিন্তু কোনো পরিবর্তন নেই। তার মানে আমি ঠিকই দেখছি। কিন্তু এটা কিভাবে হলো? কি আপনারা কিছু বুঝতেছেন না তো? আরে অর্পিতা আমার বুকের ওপর শুয়ে আছে। আমার ভাবতেই অবাক লাগছে। সেদিন প্রপোজ করার পর অর্পিতা রেগে চলে গেল, আর আজকে ও নিজে এসে আমার বুকের ওপর শুয়ে আছে। যাই হোক, ওকে দেখে তো কিন্তু অনেক সুন্দর লাগছে। ওর চুলগুলো এলোমেলোভাবে আমার মুখের ওপর জড়িয়ে আছে। আমি ওর চুলগুলো সরিয়ে দিতেই ওর ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়াতে গেলাম, কিন্তু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আরে আরে, কি করছো? দেখছো না কি করছি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে জড়িয়ে ধরছো কেন? তুমি মনে হয় আমাকে ভালোবাসো। মানে কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি মানে কি? ছাই ভালোবাসো। যদি ভালোই বাসতে তাহলে এভাবে না বলে নিরুদ্দেশ হয়ে যেতে না। আমি সেই দিন তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আর তাতেই তুমি নিখোঁজ হয়ে গেলে। এই তোমার ভালোবাসা? আসলেই তো, অর্পিতা তো ঠিকই বলছি। ও একবার না করাতে আমি কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। আসলেই এটা আমি ঠিক করিনি। ওকে, সরি। কান ধরো। ওকে, এই যে কান ধরলাম, এখন তো খুশি? অনেক খুশি। তারপর অর্পিতা আবার আমাকে জড়িয়ে ধরলো। ধরলো তো ধরলোই, আর চারার নাম গন্ধই নেই। এখন তো ছাড়ো। না, ছাড়বো না। এভাবেই ধরে রাখবো সারা জীবন। আরে না চাইলে তো আমাকে না খেয়ে থাকতে হবে। মা বাড়িতে নেই, তাই আমাকে রান্না করতে হয়। আর তুমি যদি এভাবে ধরে রাখো তাহলে রান্না করবে কিভাবে? তুমি রান্না করতে পারো? মায়ের কাছ থেকে শিখেছি। ওকে, থাক। এখন আর তোমাকে রান্না করতে হবে না। তুমি শুয়ে থাকো, আমি রান্না করে আনছি। তারপর অর্পিতা রান্না করতে গেল, আর আমি ফ্রেশ হয়ে এসে কম্পিউটার গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর অর্পিতা ডাকলো।
এই রান্না হয়ে গেছে, আসো দুজনে একসাথে খাবো। তারপর খাবার টেবিলে গেলাম, দেখলাম সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছে অর্পিতা। কি কপাল, বিয়ের আগেই বউয়ের হাতে রান্না খাচ্ছি। খাবার খেয়ে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর রান্না, এত স্বাদ, আমি তো ভাবতেই পারছি না অর্পিতা এত সুন্দর রান্না জানে। অর্পিতাকে ছেলের বউ হিসেবে পেলে আমার মা বাবা তো অনেক খুশি হয়ে যাবে। তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। চলো এখন তোমাকে পৌঁছে দিয়ে আসি। কি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আরে তাড়িয়ে দেবো কেন, তোমার বাড়ি থেকে যদি টেনশন করে। বাড়িতে বলে এসেছি আমার ফিরতে দেরি হবে, তাই আর টেনশন করবে না। কিন্তু আমার বাড়িতে কেউ নেই, তোমার আর আমাকে একসাথে দেখলে কি ভাববে মানুষ? কিছুই ভাববে না, চুপ করে তোমার রুমে চলো, আজ সারাদিন গল্প করব। তারপর অর্পিতাকে নিয়ে আমার রুমে গেলাম। অর্পিতা আমার বিছানার উপর বসলো আর আমি কম্পিউটারের সামনে বসলাম। কম্পিউটারে গেম খেলতেছি আর অর্পিতার সাথে গল্প করতেছি। আচ্ছা, এটা কি? তুমি শহরের মেয়ে হয়েও জানো না এটা কি? এটা পেন ড্রাইভ। আসলে আমি শুধু নামই শহরের মেয়ে, কাজে না। তা পেন ড্রাইভ দিয়ে কি করে? কম্পিউটারের সকল তথ্য এই পেন ড্রাইভে সুরক্ষিত রাখা হয়। ও আচ্ছা, তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে আর আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমাকে আমি ফলো করেছিলাম, তখন দেখলাম তুমি এই বাড়িতে ঢুকলে, তাই বুঝে গেলাম এটা তোমার বাসা। খুব ব্রিলিয়ান্ট দেখছি তুমি। তা আমার গিফটগুলো কোথায়? তারপর সেই চকলেট বক্স, ডায়েরি আর গোলাপটা এনে অর্পিতাকে দিলাম। লাল গোলাপটা একদম শুকিয়ে গেছে, কিন্তু সেদিকে ওর কোনো ব্রুকটেপ নেই। অর্পিতা এগুলো নিয়ে একটু মুচকি এসে আমাকে জড়িয়ে দিল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে সারা জীবন ধরে রাখবে তো আমায়? রাখবো। আচ্ছা, এখন আমাকে বাসে ফিরতে হবে। তারপর আমি অর্পিতাকে পৌঁছে দিয়ে এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। রাত 10টার দিকে বাসায় ফিরলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। অর্পিতা এখনও কলেজে আসেনি। হঠাৎ আশরাফ স্যার ডাক দিলেন। উনি খুব দরকার ছাড়া আমাকে ডাকেন না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, আসলে সকল শিক্ষার্থীদের নাম আর ছবির একটা লিস্ট করতে হবে কম্পিউটারে, কিন্তু যার দিয়ে কাজগুলো করাই সে তো আজ আসে নাই। এখন কি করি বলো তো? ওকে চলুন, আমি কম্পিউটার চালাতে পারি, আমি লিস্ট করে দিচ্ছি। ধন্যবাদ সুমন, বড় একটা সমস্যা থেকে বাঁচালে। তারপর স্যারের সাথে কম্পিউটারের কাছে গেলাম শিক্ষার্থীদের লিস্ট করতে। কিন্তু লিস্ট করতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার মাথার জন্য আকাশ মেঘে পড়ল। অর্পিতা আমার সাথে এমন কেন করলো? তাহলে কি ও আমাকে কোনোভাবে ব্যবহার করতে চাচ্ছে? না, এটা হতে পারে না। ও আমাকে এভাবে ঠকাতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আমাকে এর কারণ জানতেই হবে। কি আপনারা কিছু বুঝলেন না তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাক করি। আমি কম্পিউটার অন করে সবার ছবি আর নাম চেক করে তারপর লিস্ট করতেছিলাম, কিন্তু সিরিয়ালে অর্পিতার কোনো ছবি বা নাম কিছুই তো দেখলাম না। কিন্তু এটা কীভাবে হতে পারে? এখানে তো সবার ছবি আর নাম থাকার কথা। তারপরে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এখানে অর্পিতার কোনো ছবি নেই কেন, আর নাম? তুমি কোন অর্পিতার কথা বলছো? তারপর দেখলাম অর্পিতা কলেজের গেট দিয়ে ঢুকতেছে। আমি স্যারকে ইশারা করে অর্পিতাকে দেখিয়ে বললাম, স্যার ওই অর্পিতা। আরে ওর নাম তো অর্পিতা না, ওর নাম তো রিয়া। তাছাড়া ও তো এই কলেজের শিক্ষার্থী না, তাই এই লিস্টে নাম নেই। কি বলছেন স্যার? ও কলেজের শিক্ষার্থী না? তাহলে কলেজে আসে কেন? আসলে ও হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সরকারি অফিসার রিমা চৌধুরী, আর ও চর্যাপদ ব্যাংকের টাকা চুরির তদন্ত করতে এই কলেজের শিক্ষার্থী সেজে এসেছে। আর সাথে নিজের নামটাও পাল্টিয়েছে? হয়তো, সেটা আমি জানতাম না, কিন্তু তুমি ওর সম্পর্কে কেন জানতে চাইছো? না এমনি। কিন্তু স্যার চর্যাপদ ব্যাংকে চুরির সাথে এই কলেজের কি সম্পর্ক? ওরা বলল ব্যাংকের টাকা নাকি একজন হ্যাকার চুরি করেছে, আর ওরা জানতে পেরেছে চোর নাকি এই কলেজেরই একজন ছাত্র। এই হলো ফ্ল্যাশব্যাক। কি এবার সব কিছু বুঝেছেন? তার মানে প্রথম যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। ওরা আমাকেই সন্দেহ করেছে। আর সম্পর্কে তথ্য নেওয়ার জন্য অর্পিতা মানে রিমা এই কলেজে ভর্তি হয়েছে। এই জন্যই তো বলি এতদিন তদন্ত বন্ধ ছিল কেন। আসলে ওরা এভাবে গোপনে তদন্ত করেছে, তার মানে রিমা আমাকে ভালোবাসে না। আমার সম্পর্কে সকল তথ্য নেওয়ার জন্য ও আমাকে সাথে ভালোবাসার অভিনয় করেছে। এখন নিজের উপরেই রাগ হচ্ছে। শখের কারণে হ্যাকিং শিখলাম, কিন্তু ওই শখই যে আমাকে এত বড় বিপদে ফেলবে যা জানতো কে। আজ চুরি না করে সন্ধ্যার তালিকার সবার উপরে আমার নাম। এবার আমি নিশ্চিত হলাম রিমা আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, কারণ কলেজে এসে একটাবারও আমার সাথে দেখা করলো না। হয়তো কলেজে এসে শুধু আমার উপর নজর রাখার জন্য, কিন্তু
হঠাৎ এত চেঞ্জ হতো আমার সম্পর্কে তথ্য জানার জন্যই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। তাহলে আজকে তো সেই অভিনয় ভালোবাসাও দেখছি না। ব্যাপারটা একটু গটকা লাগছে। না, আর ভাবতে পারছি না। আর কোনো ক্লাস করলাম না, সোজা বাসায় চলে এলাম। পাশে এসে কম্পিউটারের সামনে বসে মোটামুটি বড় আকারে একটা শখ খেলাম, কারণ আমার 2টা পেন ড্রাইভের একটাও নেই। অনেক খুঁজলাম কিন্তু একটাও পেন ড্রাইভ পেলাম না। কালকেও তো এখানে ছিল, আর কালকের পর একমাত্র রিমা ছাড়া আর কেউ তো আমার বাসায় আসেনি। তার মানে রিমা আমার পেন ড্রাইভ নিয়ে গেছে। এবার সব কিছু যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। কালকে হঠাৎ সকালে রিমা আমার বাসায় এসে পেন ড্রাইভ চুরি করতে এসেছিল, কারণ একজন ব্যক্তির গোপন তথ্য তার পেন ড্রাইভে থাকে, আর পেন ড্রাইভ পেয়ে গেছে। তাই ওর অভিনয়ের ভালোবাসাও শেষ। এই জন্য আজকে একটিবারও আমার সাথে কথা বলল না। কিন্তু এখন কি করি? পেন ড্রাইভটা যদি ওরা ওপেন করে তাহলে তো আমি শেষ, কারণ ব্যাংক চুরির দায়ে আমাকে না ধরলেও তার চেয়ে বড় অপরাধে আমাকে ধরবে। কারণ পেন ড্রাইভে যা আছে নিঃসন্দেহে তার চুরির থেকেও বড় অপরাধ। না, আমি আর ভাবতে পারছি না, মাথা কেমন যেন ব্যথা করছে। তাই বাড়ি থেকে বেরিয়ে এসে ফার্মেসি থেকে একটা পেন কিলার খেয়ে নিলাম। তারপর একটা সিগারেট ধরালাম, সিগারেট টানতেছি আর হাঁটতেছি। হঠাৎ দেখলাম রিমা কলেজের পাশে পার্কের দিকে যাচ্ছে। ওর পিছু নেওয়া যাক। তারপর ওর পিছু নিয়ে পার্কের মধ্যে ঢুকলাম। কিন্তু অবাক করার বিষয়, পার্কের গেটে কোনো দারোয়ান নেই, আর তাছাড়া পার্কে কোনো লোকজনও নেই। শুধু আছে রিমা আর অপাশে একটা মধ্যবয়স্ক লোক বসে আছে, পরনে পুলিশের পোশাক। হঠাৎ খেয়াল করলাম উপরে সাইনবোর্ড লেখা আছে পার্কে ঢোকা নিষেধ। পার্কে ঢুকে ধরা পড়লি 5,000 টাকা জরিমানা। অথচ পার্কের গেট খোলা। আর কিছু না ভেবে লুকিয়ে ঢুকে পড়লাম। ধরা পড়লে আবার 5,000 টাকা জরিমানা। তাই একটা গাছের আড়ডালে লুকিয়ে জানার চেষ্টা করতে লাগলাম রিমা কেন এসেছে এখানে। কিন্তু আরেকটা অবাক করা ব্যাপার, সাইনবোর্ডে জরিমানার কথা লেখা থাকার পরেও সেদিকে রিমার কোনো ভ্রুক্ষেপ নেই। ও স্বাভাবিকভাবেই পার্কের ভিতরে ঢুকছে, যেন ওর জন্য জরিমানা নিয়মটা নেই। তারপর দেখলাম রিমা ওই মধ্যবয়স্ক লোকটার পাশে কে বসলো। ভালোভাবে খেয়াল করে দেখলাম ওই মধ্যবয়স্ক লোকটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র অফিসার রশিদ শেখ। প্রায় দিনই ওনাকে টিভিতে দেখি, তাই চিন্তা অসুবিধা হলো না। আড়াল থেকে শোনার চেষ্টা করতে লাগলাম ওরা কি কথা বলছে। এই সময় এখানে ডেকেছো কেন? স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই আপনাকে ডেকেছি। আর পার্কের ম্যানেজারকে বলে পার্ক খালি করিয়েছি। ও, এইবার বুঝলাম পার্কে আজকে লোক নেই কেন, আর সাইনবোর্ড টানানোর মানে কি। যাই হোক, ওদের কথার দিকে মনোযোগ দিলাম। স্যার, ওই ছেলের নাম সুমন, আর ও এই পাশের কলেজে পড়ে। আমি ওর কম্পিউটারে পেনড্রাইভ চুরি করেছি। পেনড্রাইভ ওপেন করে ওর হ্যাকিং লিস্ট চেক করলাম, কিন্তু ওখানে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইট নেই। কি? ওর হ্যাকিং লিস্টের মধ্যে চর্যাপদ ব্যাংকের কোনো ওয়েবসাইটই নেই? তার মানে ও চুরি করেনি? তাহলে তো কেস অন্যদিকে ঘুরে গেল, আর এখন আসল চোরকে ধরা আরো কঠিন হয়ে গেল। স্যার, ও চুরি করেনি ঠিক আছে, কিন্তু ও যে কাজ করছে তা চুরির থেকেও বড় অপরাধ। আর এর জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওকে ধরতে হবে। কেন? আর কি জানতে পেরেছো ওর বিষয়ে? ওর হ্যাকিং লিস্ট আপনার অ্যাকাউন্টে আছে। মানে কি বলছো এইসব? আমি ঠিক বলেছি স্যার, শুধু আপনি না, সকল সিনিয়র অফিসারের অ্যাকাউন্টে আছে, এবং সকল বড় বড় ব্যবসায়ী অ্যাকাউন্টও আছে। কি? তার মানে এদের সবার অ্যাকাউন্ট ও হ্যাক করেছে? হ্যাঁ স্যার, আর এদের সবার সকল তথ্য কম্পিউটারে পেয়ে যাচ্ছে। কি বলো? তাহলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, ও সবার গোপনীয়তা নষ্ট করেছে। ঠিক বলেছেন স্যার। তারপর ওরা বুঝে ওঠার আগে আমি সেখান থেকে লুকিয়ে চলে আসলাম। সোজা বাসায় এসে শুয়ে হঠাৎ কলিং বেল বাজলো। তাহলে কি পুলিশ আসলো নাকি? বয়ে বয়ে 1 পা 2 পা করে দরজা দিকে এগিয়ে গেলাম, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দরজা খুলবো কি খুলবো না, লুকিয়ে থাকার থেকে দরজা খুলে দিই, যা হওয়ার হবে। তারপর দরজা খুলতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি তো ভাবছিলাম পুলিশ, তাহলে মা মামার বাড়ি থেকে ফিরেছে। কিন্তু মা হঠাৎ না বলেই চলে এলো যে। কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? ঘুমিয়েছিলাম তো, টের পাইনি। ও, কিন্তু তোকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো, চোখে ঘুম তো, তাই হয়তো। মিথ্যা বলবি না, মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। মা বাদ দাও তো, কিন্তু হঠাৎ না বলে চলে এলেছে। ও, তোকে তো বলাই হয়নি, আজকে রাতে তোর বাবা দেশে ফিরছে, তাই চলে এলাম। কি সত্যি বলছো মা? হ্যাঁ, আর তোর বাবা তোকে রিসিভ করতে যেতে বলেছে। ওকে, আমি রেডি, বের হচ্ছি। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কম্পিউটারটি নিয়ে একটু গেম খেলতে খেলতেই সন্ধ্যা লেগে গেল।
তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম। 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর বাবাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি যে কখন থেকে অপেক্ষা করছি। আসলে হয়েছে কি, বাবা কম্পিউটারে গেম খেলতে খেলতে কখন যে সন্ধ্যা লেগে গেছে বুঝতেই পারিনি, তাই দেরি হয়েছে। কম্পিউটার গেম কম খেলবি, এটা একটা বাজে নেশা। ঠিক আছে। তা তোর পড়াশোনা কেমন চলছে? এই তো বাবা ভালোই। পরীক্ষায় কিন্তু প্লাস পেতে হবে। বাবা এতদিন পর দেশে ফিরেছো, এখন পড়াশোনার কথা বাদ দাও তো। তুই এখনো ছোটই থেকে গেলি, পড়াশোনার কথা শুনতেই চাস না। বুঝতে পারছো। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে দেখি মা অনেক ভালো ভালো খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। তারপর আমি, বাবা আর মা একসাথে খাওয়া দাওয়া করে অনেক গল্প করলাম। বুঝতে তো পারছেন এতদিন পর বাবা বিদেশে ফিরল। অনেক সময় গল্প করে তারপর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বাবা বাড়িতে আসায় মনটা অনেক ভালো, তাই রাতে ঘুমটা অনেক ভালো হলো। কিন্তু ভালো সময়টা বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালে হইচই শব্দে ঘুমটা ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখলাম কয়েকজন পুলিশ এসেছে বাড়িতে, সাথে রিমাও আছে। এতে আমিও একটু অবাক হইনি, কারণ আমি আগে জানতাম ওরা যে কোনো সময় আমাকে ধরতে আসবে। কিন্তু মা বাবাকে কি জবাব দেব? এরকম হাজারো প্রশ্ন মাথায় নিয়ে সবার সামনে আসলাম। আর সাথে সাথে রিমা আমাকে হাত করা পরিয়ে দিল। আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি করেছে ও? হ্যাঁ ঠিকই তো, কি করেছো? আপনাদের ছেলে একজন মোস্ট ওয়ান্টেড হ্যাকার। রিমার কথা শুনে মা বাবা যেন আকাশ থেকে পড়লো। দুজনের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তারপর আমাকে পুলিশের জিপে তোলা হলো। বাবা মা আমার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা থানায় পৌঁছে গেলাম। তারপর আমাকে জেলে নিয়ে যাওয়া হলো। আমি জেলের মধ্যে বসে আছি। কিছুক্ষণ পর রিমা জেলে প্রবেশ করলো। বল, কেন সকল বড় বড় ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করেছিস? বলবো না, আপনার যা ইচ্ছা করতে পারেন। বলবি না? এই দেখ কি করি। একথা বলে রিমা লাঠি দিয়ে আমার 2 পায়ে 2টা বাড়ি দিল। আমি ভাবতেও অবাক লাগছে, রিমা অভিনয়টা কত সুন্দর করে করতে পারে। এত সুন্দরভাবে ভালোবাসার অভিনয় করলো, আর আজ আমাকে তুই করে কথা বলছে। আর আমাকে মারতো একটা, ওর মন বাধা দিল না। রিমা আমাকে আরও কয়েকটা বাড়ি দিল। এবার বুঝলাম আমার বন্ধুরা সবাই পুলিশকে এত ভয় পায় কেন। যাই হোক, রিমা যখন আমাকে আবার মার দিতে যাবে তখনই পার্কের সেই অফিসার জেলের মধ্যে ঢুকলো। রিমা, ওকে মারা বন্ধ করো। না স্যার, ওকে আজ আমি মেরেই ফেলবো। ও কিছুতেই কিছু বলতে চাইছে না। রিমার কথা শুনে আবারও অনেক কষ্ট লাগলো, কিন্তু কষ্টগুলো মনে জমা রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। তারপর অফিসারের কথায় রিমা আমাকে মারা বন্ধ করলো। দেখো সুমন, তুমি যে কাজ করেছো তার কোনো ক্ষমা নেই। তবুও তোমাকে আমরা ছাড়তে পারি যদি তুমি আমাদের একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে বলুন? আমি জানি তুমি একজন দক্ষ হ্যাকার, আর চোরকে একমাত্র তুমিই ধরতে পারবে। তাই চোরকে ধরতে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। কি বলছেন স্যার? ও একজন ক্রিমিনাল, ও ধরবে চোর? রিমা, এখন চোর ধরতে আমাদের একমাত্র সুমনই সাহায্য করতে পারে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। কি সুমন, তুমি সাহায্য করবে না আমাদের? ঠিক আছে স্যার, আমি যথাসম্ভব চেষ্টা করব। হঠাৎ অফিসারের ফোন আসলো। ফোন রিসিভ করে কথা বলে অফিসার কেমন উদাস হয়ে গেল। কি হয়েছে স্যার? চর্যাপদ ব্যাংক থেকে আবারও 200 কোটি টাকা চুরি হয়েছে। কি বলছেন স্যার? সুমন, তুমি কিছু একটা করো। আমি চেষ্টা করে দেখি কি করে যায়। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি আর দেরি না করে সোজা বাসায় চলে গেলাম। দরজায় কলিং বেল দিতেই বাবা এসে দরজা করলো, কিন্তু বাবার চোখের দিকে তাকানো যাচ্ছে না, যেন রাগে অগ্নি জ্বলতেছে। আমি মাথা নিচু করে ভিতরে ঢুকলাম। বল, কি করেছিস তুই? আজ তোর জন্য বাড়িতে পুলিশ ঢুকলো। বাবা, আমি কিছু করিনি। চুপ কর তুই। কিছু না করলে পুলিশ তোকে এমনি নিতে গেছে। যদি অপরাধ করতাম তাহলে কি আমাকে ছেড়ে দিত নাকি? আসলে পুলিশের আমাকে দরকার পড়েছে। আমি জানতাম আমার ছেলে কখনো অপরাধ করতেই পারে না। থাক, এতক্ষণ রাগ দেখিয়ে এখন আবার ঢং। তোমরা এখন ঝগড়া করো, আমার তো আর ক্ষুধা লাগে নাই। ও তাই তো, তুই বস, আমি খেতে দিচ্ছি। তারপর মা খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি অন করতেই মাথা নষ্ট করা একটা খবর দেখলাম। আজকে সকালে আবারও চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়ে 30 কোটি টাকা চুরি হয়েছে। এবার একটু অবাক লাগছে, পরপর 2 দিন টাকা চুরি হলো। এটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়, অনেক দক্ষ কোনো হ্যাকার এই কাজ করেছে। আর এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না।
কিন্তু ভাববার বিষয় হলো ও চায়টা কি? বারবার একই ব্যাংক থেকে চুরি করছে আর শুধুমাত্র ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল আর এই 7 দিনে প্রতিদিনই চর্যাপদ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে একই রকম হ্যাকিং পদ্ধতিতে, আর প্রতিদিনই কোনো ধনী ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছে। এমন সময় হঠাৎ রিমা ফোন করলো। নাম্বারটা এখনও সেভ করা রয়ে গেছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি থানায় চলে গেলাম। থানায় গিয়ে দেখলাম রিমা উদাস হয়ে বসে আছে। ম্যাডাম, ডাকছেন কেন? একটু বসো, অফিসার সাহেব আসছেন, উনি তোমাকে ডেকেছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রিমা আমাকে কথাটা বলল। আমি চুপচাপ বসে আছি রিমার সামনে। রিমাও কোনো কথা বলছে না, মাথা নিচু করে বসে আছে। কই, অফিসার সাহেব তো এখনো এলেন না? আর একটু অপেক্ষা করো, ঢাকা থেকে আসতে একটু সময় তো লাগবে। ঠিক আছে, আমি আসছি। অফিসার সাহেব আসলে ফোন দিয়েন। কেন, আমার সামনে বসে থাকতে কি সমস্যা হচ্ছে? বুঝলাম না। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে ম্যাডাম, কি বলছেন এসব? কেউ শুনলে কি ভাববে? আমি তোমার সাথে অন্যায় করেছি, তাই ক্ষমা চাচ্ছি। এতে ভাবার কি আছে? আরে কি বলছেন? আপনি আবার কি অন্যায় করেছেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি যেটা করেছি সেটা অনেক খারাপ করেছি। আরে আজব তো, আপনাকে আদেশ দেওয়া হয়েছিল আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সম্পর্কে সকল তথ্য নেওয়ার, আর আপনি সেটাই করেছেন। এতে অন্যায়ের কি আছে? তোমার সাথে ভালোবাসা অভিনয় করতে করতে কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। আমাকে আরেকটা বার সুযোগ দিবে? দুঃখিত ম্যাডাম, একবার কেউ বিশ্বাস ভাঙলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার অভ্যাস আমার নেই। এমন সময় অফিসার সাহেব চলে এলেন। সুমন, তুমি কিছু একটা করো, যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আমারও তাই মনে হয়। তোমার যা কিছু দরকার আমাকে বলো, কিন্তু যত তাড়াতাড়ি পারো চোরকে ধরো। তেমন কিছু লাগবে না, শুধু একটা জিপিএস মেশিন লাগবে। চর্যাপদ ব্যাংকে যে কয়জনের অ্যাকাউন্ট খোলা আছে সবার অ্যাকাউন্টের সাথে জিপিএস সংযোগ করতে হবে। ঠিক আছে, আমি আজকেই ব্যাংকের ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করছি। আর এই বিষয়ে কোনো নিউজ টিভি চ্যানেলে দিবেন না। ঠিক আছে। তারপর অফিসার চলে গেল আর আমিও চলে আসলাম। কিছু দূর যেতেই পেছন থেকে রিমা হাত টেনে ধরলো। হাত ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি। আপনি যদি মনে করেন আপনার নরম কথায় আমার মন গলবে তাহলে ভুল ভাবছেন। ওরকম নরম মন আমার না। বলি হাত ছাড়িয়ে নিয়ে চলে আসছিলাম আর রিমা পেছন থেকে বলছিল, বিয়ে যদি কাউকে করি তাহলে তোমাকেই করব, পারলে আটকেও। আমি পেছনে কান না দিয়ে সোজা পাশে চলে আসলাম। বাসায় এসে দিলাম এক ঘুমে বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠতে অফিসার সাহেব ফোন। সুমন, ব্যাংকের সকল অ্যাকাউন্টেই জিপিএস সংযোগ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। তারপর ফোন কেটে দিয়ে গোসল করে খাওয়া শুরু করলাম। এখন আর কম্পিউটারের সামনে বসতে ইচ্ছা করছে না। রাতে দেখবো কী করা যায়। বাড়ি থেকে বেরিয়ে এলাম আড্ডা দেওয়ার জন্য। সাকিবকে একটা ফোন দিলাম। কিছুক্ষণের মধ্যে সাকিবও চলে এলো। দুজনে গিয়ে রহিম চাচার চায়ের দোকানে বসলাম। চাচা, দুটো চা দাও তো। অপেক্ষা করো, দিচ্ছি। তারপর রহিম চাচা আমাদের দুজনকে দুটো চা দিল। চা খেতে খেতে সাকিবকে সব কিছু খুলে বললাম। কি বলিস দোস্ত, চোর ধরতে পারলে তো তুই বিখ্যাত হয়ে যাবি। আর বিখ্যাত ঠিক যে হ্যাকিং শিখেছিলাম, না হলে আজকে এই প্যারায় পড়তে হতো না। তবে যাই হোক, কিন্তু রিমাকে তোর মেনে নেওয়া উচিত, কারণ ওর তো কোনো অন্যায় দেখছি না। ও যা করেছে ওটা ওর ডিউটি ছিল। তো জানিসই, আমি একবার কাউকে অবিশ্বাস করলে তাকে আর বিশ্বাস করতে পারি না। যাই করিস ভেবে করিস। আচ্ছা চল এখন বাসায় যাই। চল। তারপর রহিম চাচাকে চায়ের দাম দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই দরজা খুলে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো দরজার সামনে রিমা দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ভিতরে চলে গেলাম। মা, এই মেয়ে এখানে কি করছে? এখানে কি করছে মানে? ও আমার হবু বৌমা। কি বলছে এসব? কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমার কি আর কোনো ছেলে আছে নাকি? ও তোর হবু বউ। বুঝছি। বয়সের সাথে সাথে তোমার মাথারও সমস্যা হয়ে গেছে, ডাক্তার দেখাও। বলি আমি আমার রুমে চলে এলাম। দেখলাম রিমা মুসকি মুসকি হাসছে। তোর হাসি বের করতাম, এখন তর্ক করার মতো মুড নাই, তাই কিছু বললাম না। রুমে এসে কম্পিউটারের সামনে বসলাম। কিছুক্ষণ পরেই আমার পেছনে কারো উপস্থিত অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখি রিমা দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে আসার সাহস কোথায় পেলেন? আমার হবু স্বামীর রুমে আমি আসছি, তাতে তোমার কি? বের হয়ে যান এখান থেকে, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। কোনো ডিস্টার্ব হবে না, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আপনি যাবেন নাকি আমি অফিসার সাহেবকে ফোন করে বলবো আপনি আমার কাজে বিরক্ত করছেন? থাক, বলতে হবে না, যাচ্ছি। তারপর রিমা চলে গেল।
আমি নিজের কাজে মনোযোগ দিলাম। চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংকে যাদের অ্যাকাউন্ট খোলা আছে সবার অ্যাকাউন্ট সহ হ্যাক করে ট্র্যাকিং করে রাখলাম। এখন যদি অন্য কেউ আর এই ব্যাংকের কোনো ওয়েবসাইট হ্যাক করে তাহলে অটোমেটিকলি তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে আসবে। কম্পিউটার অফ করে খাওয়া দাওয়া করতেই ডাইনিং রুমে গেলাম, কিন্তু খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে গেল। সুমন, কালকেই তোমার আর রিমার বিয়ে। কি বলছো বাবা এসব? ফাজলামের একটা লিমিট থাকে। আমি কোনো ফাজলামি করছি না, কালকে বলছি কালকেই বিয়ে হবে। কালকে কেন? আমি কোনোদিনও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি তো জানোই আমি একবার যেটা বলি সেটাই। আমার আর কিছু করার নেই। বাবা একবার যেটা বলে সেটাই করে, আর তার মুখের উপর কথা বলার সাহসও আমার নেই, যে রাগ নিউক্লিয়ার বোমার মতো করে ফাটে। আর কি করার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এসে দিলাম এক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি অন করতেই দেখলাম আজকর চর্যাপদ ব্যাংক থেকে 50 কোটি টাকা চুরি হয়েছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি কম্পিউটারের কাছে চলে গেলাম, কারণ যেই টাকা চুরি করুক তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে আসবে। তাড়াহুড়া করে কম্পিউটার অন করে দেখতে পেলাম একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমার কম্পিউটারে চলে এসেছে। বুঝতে বাকি রইল না এটাই আসল চোর। কিন্তু অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ অ্যাকাউন্টটা সেই রিপোর্টারের। সর্বপ্রথমবার টাকা চুরি হওয়ার পর অফিসারকে যে রিপোর্টার ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু আমার এই বিষয়টা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না যে একজন রিপোর্টার কেন ব্যাংক থেকে এত টাকা চুরি করবে, তাও আবার একই ব্যাংক থেকে বারবার। সব বেশি অবাক করার বিষয় হলো একজন রিপোর্টার হয়ে সে এত নিখুঁতভাবে হ্যাক করে কিভাবে। আমাকে এইসব কিছু জানতে হবে, আর এই জন্যই প্রথমে আমাকে এই রিপোর্টারের সাথে দেখা করতে হবে। অ্যাকাউন্ট থেকে রিপোর্টারের নাম ঠিকানা সংগ্রহ করলাম। উনার নাম মাইকেল রবার্ট। নামটা দেখে আরেকবার অবাক হলাম, কারণ একজন বাঙালির নাম কিভাবে মাইকেল রবার্ট হয়? হয়তো 14 নাম দিতে অ্যাকাউন্টটা তৈরি করেছে। যাই হোক, আবার নতুন করে টাকা চুরি হওয়ার আগে আমাকে মাইকেল রবার্টের সাথে দেখা করতে হবে, তাই দেরি করা ঠিক হবে না, কালকেই দেখা করতে হবে। কিন্তু কালকে তো রিমার সাথে আমার বিয়ে। না, বাবাকে বুঝতে হবে, কারণ বিয়ে চক্করে পড়ে আমি চোরকে ধরার এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না। কম্পিউটারটা অফ করে বাবার রুমে গেলাম। বাবা, ভিতরে আসবো? হ্যাঁ আয়, এতে অনুমতি নেওয়ার কি আছে? বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। যা বলার বল, কিন্তু বিয়ে ভাঙার কথা বলবি না। ঠিক আছে, কিন্তু বিয়েটা কালকেই কেন? কয়েকদিন পর হলে কি সমস্যা? কেন, রিমাকে বিয়ে করতে তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু আমার নিজেকে প্রস্তুত করতে একটু সময় লাগবে। বিয়েটা 7 থেকে 8 দিন পর হলে কি কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, বিয়েটা তাহলে সামনের সপ্তাহে হোক, কিন্তু এরপর কিন্তু আর কোনো কথা বলবি না। ঠিক আছে বাবা। তারপর বাবার রুম থেকে চলে এলাম। আমার রুমে আসতেই দেখি রিমা আমার বিছানায় বসে আছে। কি মিস্টার, কোথায় গিয়েছিলেন? বাইরে গেছিলাম একটু। আমি জানি তুমি বিয়ে ভাঙার জন্য আঙ্কেলের সাথে কথা বলতে গিয়েছিলে, কিন্তু লাভ নেই। আমি জানি তোমার বাবা যখন একবার বলেছে কালকে তোমার আমার বিয়ে দিবে তো দিবেই। তা তো দিবেই, কিন্তু কালকে না, সামনের সপ্তাহে। সে যাই হোক, কিন্তু তোমার আমার বিয়েটা তো হবে। হাজার চেষ্টা করলেও তুমি বিয়ে ভাঙতে পারবে না। এখন যান, ঘুমান কে? আমি তো তোমার রুমে যাব। মানে কি? দেখুন, ফাজলামি সবসময় ভালো লাগে না। যান বলছি আমার রুম থেকে। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে যাব, আর না হলে এখানেই থাকবো। ক্ষমা? কিন্তু কিসের জন্য? আমি জানি তুমি আমার উপর এখনো রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে আমি তো ওতে কিছু মনে করিনি। কিছু যদি মনে না করো তাহলে আমাকে বিয়ে করতে সংকোচ করছো কেন? জানি না। তার মানে তুমি আমাকে ক্ষমা করনি। ঠিক আছে, তাহলে আমিও যাব না, আজকে তোমার রুমেতেই ঘুমাবো। ওকে, ক্ষমা করেছি, এখন তো যান। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। তারপর রিমা আমাকে একটা কিস দিয়ে ওর রুমে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম, আর নিজের নিরাপত্তার জন্য প্যান্টের সাথে একটা ছুরি গুছে নিলাম। তারপর মাইকেল রবার্টের অ্যাকাউন্ট থেকে পাওয়ার ঠিকানা চলে গেলাম। সেখানে যেতে 4 ঘন্টা সময় লাগলো। যদিও অত সময় লাগতো না, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে এত সময় লাগলো। মাইকেল রবার্টের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশের রাস্তাঘাট একদম নির্জন, তেমন কোনো জনবসতি নেই। সাধারণত অপরাধীদের বাড়ি এরকম নির্জন জায়গায় থাকে।
দরজায় টোকা দিতেই দেখলাম দরজা আগে থেকেই খোলা, কিন্তু ভিতরে ঢুকতে একটু ভয় লাগছে। এত বড় বাড়ি, আশেপাশে জনবসতি নেই, আবার বাড়ির দরজাও খোলা। এটা আমাকে মারার কোনো ফাঁদ নয় তো? হয়তো ও আগে থেকেই জেনে গেছে আমি আসছি, তাই আমার জন্য ফাঁদ তৈরি করে রেখেছে। যেহেতু একজন দক্ষ হ্যাকার, তাই আমার এখানে আসার খবর আগে থেকে জানা ওর কাছে কোনো কঠিন কাজ নয়। যাই হোক, বেশি ভয় না করে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে ঢুকে আমি যা দেখলাম তাদের জন্য আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সুপার উপরে মাইকেলের গলা কাটা লাশ পড়ে আছে। কেউ ওকে খুন করে সুপার উপরে রেখে গেছে। ছুরিটা এখনো কাটা গলার সাথেই লেগে আছে। ভয়ে আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেছে। কে করতে পারে এই কাজ? এমন একটা অপরাধীকে যে খুন করেছে সে নিশ্চয়ই আরও অনেক বড় অপরাধী। পাশেই বড় টেবিলের উপর তাকিয়ে দেখলাম কম্পিউটারে ব্যবহৃত তার ও আরও কিছু জিনিসপত্র, যেগুলো কম্পিউটারে ব্যবহার করা হয়, কিন্তু সেখানে কোনো কম্পিউটার নেই। নিচে একটা পেন ড্রাইভ পড়ে আছে, কিন্তু ভেতরে মেমোরি কার্ড নেই। তার মানে কেউ মাইকেলকে খুন করে ওর কম্পিউটার সহ সকল তথ্য চুরি করে নিয়ে গেছে। আমি দ্রুত প্রত্যেকটি রুম খুঁজতে লাগলাম, যদি কোনো ক্লু পাই। অবশেষে একটা রুম থেকে আরেকটি পেন ড্রাইভ পেলাম, আর এটার ভিতরে মেমোরি কার্ড আছে। পেন ড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিয়ে নিচে চলে আসলাম। এমন সময় কয়েকজন পুলিশ এসে আমাকে ধরে ফেললো। এভাবে লাশের সামনে আমাকে দেখে ওদের ধারণা আমি খুন করেছি, কিন্তু এই নির্জন জায়গায় খুনের খবর পুলিশ পেল কীভাবে? তার মানে সত্যি এটা আমাকে ধরার কোনো ফাঁদ ছিল, কিন্তু ফাঁদটি মাইকেল তৈরি করেনি, করেছে অন্য কেউ, কোনো তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি হয়তো আসল অপরাধী। সে কোনোভাবে জেনে গেছিল আমি মাইকেলের সাথে দেখা করতে আসব, তাই সে মাইকেলকে খুন করে পালিয়ে যায়। আর আমি এখানে আসার পর সে পুলিশকে ফোন করে। যাই হোক, এখন পুলিশকে আমি যাই বলি তারা আমার কোনো কথাই শুনবে না, তাই কোনো কথা না বলে চুপচাপ ওদের সাথে চলে আসছিলাম। কিন্তু হঠাৎ মনে পড়লো চুরি তো লাশের গলার সাথে আছে, আর চুরি থেকে তো ফিঙ্গারপ্রিন্ট নিলেই তো প্রমাণ হয়ে যায় যে আমি খুন করিনি। স্যার, আপনারা ওই চুরির ফিঙ্গারপ্রিন্ট নিন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন যে আমি খুন করিনি। সেটা তোকে বলতে হবে না, আমরা এমনিতে ছুরির ফিঙ্গার নেব। যাক, একটু স্বস্তি পেলাম। চুপচাপ পুলিশের সাথে চলে গেলাম। আমাকে জেলে আটকে রাখা হলো। সন্ধ্যার একটু পর একজন পুলিশ আমার কাছে আসলো। কি হলো স্যার, এবার তো বুঝলেন আমি খুনি না? ছুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্টই নেই। অনেক চালাক তুই, তাই না? খুন করে ছুরি থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছিস যাতে কোনো প্রমাণ না থাকে। কি, চুরিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই? আমার পক্ষে একটা আশাই ছিল, সেটাও নাই হয়ে গেল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পুলিশরা আমার কোনো কথাই শুনলো না। আসল খুনি অনেক বুদ্ধি কাটিয়ে প্ল্যানটা তৈরি করেছে, তাই খুন করে ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়েছে যাতে আমার পক্ষে কোনো প্রমাণ না থাকে। রাতে একজন পুলিশ এসে জানিয়ে দিয়ে গেল সামনের মাসে আমাকে কোর্টে পাঠানো হবে। সকালে ঘুম ভাঙতে দেখলাম রিমার উকিল নিয়ে এসেছে আমার জামিন করানোর জন্য, সাথে বাবাও এসেছে। তারপর আমাকে ছেড়ে দেওয়া হলো। বাবা, আমি আর রিমা বাসায় চলে আসলাম। বাসায় এসে থেকে মা মনমরা হয়ে বসে আছে। বাবা, তুমি কি বিশ্বাস করো আমি কাউকে খুন করতে পারি? যদি বিশ্বাস করতাম তাহলে তোকে ছাড়িয়ে আনতে চেতাম না। আমি জানি আমার ছেলে কখনো এমন কাজ করতেই পারে না। যাই হোক, মনে মনে অনেকটা শান্তি লাগছে এমন বাবা মাকে পেয়ে। তারা আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু এগুলো বলে এখন লাভ নেই। সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হবে, আর তার আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি খুনি নও। আমি নিজে পুলিশ বলে এত তাড়াতাড়ি জামিন করতে পারলাম, কিন্তু কোর্টে পাঠানো থেকে আটকানোর ক্ষমতা আমার যে নেই। প্রমাণ তো আমি করবই, যেভাবেই হোক। একদিক দিয়ে ভালোই হলো, হবু বউ পুলিশ ছিল বলেই এত তাড়াতাড়ি ছাড়া পেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বসে আছি আর ভাবছি কীভাবে প্রমাণ করব আমি নির্দোষ। হঠাৎই মনে পড়লো মাইকেলের বাড়ি থেকে একটা পেনড্রাইভ পেয়েছিলাম। তাড়াতাড়ি কম্পিউটারটা অন করে পেনড্রাইভটা ওপেন করলাম। দেখে মনে হচ্ছে কোনো পেনড্রাইভ থেকে তথ্য কপি করে এই পেনড্রাইভে রাখা হয়েছে। তখনই মনে পড়লো মাইকেলের বাড়ি থেকে আরও একটা পেনড্রাইভ পেয়েছিলাম, যেটাতে মেমোরি ছিল না। হয়তো সেই মেমোরি থেকেই তথ্য কপি করে এই পেনড্রাইভে রাখা হয়েছে। যাই হোক, মাইকেলের বুদ্ধির প্রশংসা করতেই হয়। তাড়াতাড়ি করে পেনড্রাইভের সকল তথ্য দেখতে লাগলাম। দেখতে দেখতে একটা অ্যাকাউন্টে চোখ পড়লো। ওই অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে অনেক দিন আগে। তারিখটা দেখে একটু অবাক হলাম, কারণ সর্বপ্রথম যেদিন মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চর্যাপদ ব্যাংকের টাকা চুরি করা হয়েছিল তার আগের দিন অ্যাকাউন্ট দিয়ে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার মানে এই চুরিগুলো মাইকেল করেনি, করেছে অন্য কেউ। সে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করেছে। তার মানে মাইকেল কোনো হ্যাকার না।
আসল হ্যাকার এবং চোর সেই ব্যক্তি যে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে চুরি করেছে। তাড়াতাড়ি ওই অ্যাকাউন্টে ঢুকলাম আসল চোরের খবর জানার জন্য, কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। না, এটা কিছুতেই হতে পারে না, হয়তো আমি ভুল দেখছি। চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, তারপর সেই একই জিনিস দেখছি। অ্যাকাউন্টের মধ্যে রিমার সুন্দর একটা পিকচার দেখা যাচ্ছে। একটু উত্তেজিত হয়ে তাড়াতাড়ি করে সকল ডিটেলস চেক করলাম। হ্যাঁ, আমি যা ভেবেছি সেটাই সত্যি। অ্যাকাউন্টে দেওয়া সকল তথ্য রিমার, তার মানে এইটা রিমার অ্যাকাউন্ট। তাহলে কি এতদিন হ্যাক করে চর্যাপদ ব্যাংকের টাকাগুলো রিমা চুরি করেছে, আর চুরিগুলো নিজের অ্যাকাউন্টে দিয়ে করেনি? রিমা প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে এই চুরিগুলো করে, যাতে ধরা পড়লে মাইকেল ধরা পড়ে। কিন্তু যদি এরকম হয় তাহলে এই তথ্যগুলো মাইকেল তার পেনড্রাইভে কীভাবে রাখলো? তার মানে রিমা যে মাইকেলের অ্যাকাউন্ট চুরি করেছে এটা মাইকেল জেনে গেছিল, তাই সব কিছু সে নিজের পেনড্রাইভে লুকিয়ে রাখে। আর আমি মাইকেলের বাসায় যাচ্ছি, এটা হয়তো রিমা কোনোভাবে বুঝে ফেলেছিল, তাই রিমা মাইকেলকে খুন করে পেনড্রাইভটা নিয়ে যায় আর খুনের দেয় আমাকে ফাঁসিয়ে দেয়। কিন্তু রিমা হয়তো এটা জানতো না যে মাইকেল আলাদা একটা নকল পেনড্রাইভ তৈরি করে রেখেছে। না না, এটা আমি কি ভাবছি, রিমাকে নমন করবে? ও তো পুলিশ, আর ও তো নিজেই চোরকে ধরার চেষ্টা করছে, কিন্তু ওর অ্যাকাউন্ট তো অন্য কথা বলছে। তার মানে হয়তো রিমাকে যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য সে নিজের চোর ধরার দায়িত্বটা নেয়। কিন্তু রিমা আমাকে বিয়ে করতে চাইছে কেন? তাহলে কি রিমা আমার কোনো ক্ষতি করতে চাইছে? যদি এমনটা হয় তাহলে আমাকে বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু এখন যদি বাবাকে বলি তাহলে বাবা বিশ্বাস করবে না। বাবা ভাববে আমি বিয়ে বন্ধ করার জন্য সাজিয়ে গল্প বলছি। তাই এখনই বাবাকে কিছু বলবো না, যা বলার বিয়ের দিন বলবো। রিমার ভালো মানুষের মুখোশ খুলে দিব আর নিজেকে নির্দোষ প্রমাণ করব। মা ভাত খেতে ডাকছে, তাই কম্পিউটারটা বন্ধ করে খাবার টেবিলে গেলাম। আমার সামনে চেয়ারে রিমা বসে আছে, সবাই হাসি খুশিভাবে গল্প করছে, কিন্তু আমি চুপচাপ ভাত খাচ্ছি আর মনে মনে রিমাকে বলছি, তোমার এই হাসি খুশি মুখের আসল মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দেব। খাওয়া দাওয়া শেষ করে একটু টেলিভিশনের সামনে বসলাম। রিমাও আমার পাশে বসে আছে। হঠাৎ রিমা আমার কাঁধে মাথা রাখলো, কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, তার আগেই রিমা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিল। আমি ওকে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। টিভি বন্ধ করতে যাব, ঠিক তখনই ঘটলো আর এক অবাক করা কাহিনী। নিউজে বলছে আজকে আবারও চর্যাপদ ব্যাংক থেকে চুরি হলো 10 কোটি টাকা। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? আসল চুল তো রিমা, কিন্তু রিমা তো আমার পাশে বসে আছে, আর তাছাড়া রিমার কাছে কোনো কম্পিউটার নেই। তাহলে কি আমার আগোচরে রিমা অন্য কোথাও গিয়ে কম্পিউটার চালায় আর হ্যাকিং করে? হঠাৎ রিমার ডাকে ঘুর কাটলো। আর কত সুমন, এবার তো চোর ধরার একটা উপায় বের করো। রিমার কথা শুনে মনে মনে অনেক রাগ হচ্ছিল। নিজে চুরি করে আবার চোর ধরতে বলছে। না জানি সুযোগ পেলে কোনো ব্যক্তির গাড়ি নিজের দোষটা চাপিয়ে দেয়। চেষ্টা তো অনেক করছে, কিন্তু চোরের কোনো সন্ধান তো পাচ্ছি না। এভাবে চলতে থাকলে তো আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর তুমি একজন দক্ষ হ্যাকার, তাই অফিসার সাহেব চোর ধরার দায়িত্বটা তোমাকে দিয়েছে। হ্যাঁ, চোর তো খুব শীঘ্রই ধরা পড়বে, শুধু সময়ের অপেক্ষা। বুঝলাম না। কিছু না, দেখছি আমি কি করা যায়। এমন সময় অফিসার সাহেব ফোন দিলেন। হ্যালো সুমন, নিউজ দেখেছো? আজকেও ব্যাংকে চুরি হয়েছে। সাংবাদিকরা তো আমাকে পাগল করে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আমি এখনই আপনার বাসায় আসছি, আর সাথে চোরকেও ধরে আনছি। কি বলছো? চোরকে কি ধরে ফেলেছো? আপনি শুধু একটু অপেক্ষা করুন। তারপর ফোন কেটে দিলাম। কি হলো? তুমি স্যারকে যে বললা চোরকে ধরে নিয়ে আসছো, এখন তুমি চোর কোথায়? তুমি চলো আমার সাথে, তারপরে দেখতে পাবা চোরকে কোথায় পাই। ঠিক আছে। সত্যি যদি চোরের সন্ধান পেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি চলো। তারপর রিমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 3 ঘন্টা জার্নির পর অফিসারের বাড়ির সামনে পৌঁছালাম। এটা তো অফিসারের বাসা, তুমি বললা চোরকে নিয়ে আসবা, তাহলে কিন্তু চোর কোথায়? আগে আমার সাথে ভেতরে চলো। তারপর কলিং বেল দিতেই অফিসার সাহেব এসে দরজা খুলে দিল। তুমি এসেছো সুমন, কিন্তু তুমি বললে চোরকে ধরে আনবা, তাহলে চোর কোথায়? এই যে স্যার, চোর আমার পাশে দাঁড়িয়ে আছে। মানে কি বলছো তুমি এসব? স্যার আমি ঠিকই বলছি, রিমাই হচ্ছে আসল চোর। সুমন, এগুলো কি বলছো তুমি? রিমা একজন পুলিশ অফিসার। আমি ঠিকই বলছি স্যার, পুলিশের পোশাকের আড়াল থেকে এই চুরিগুলো রিমাই করেছে। হ্যাঁ, আমি চুরি করেছি, কিন্তু সবগুলো চুরি আমি করিনি। শুধু প্রথম চুরিটা আমি করেছিলাম, সেটাও আবার অফিসার সাহেবের কথায়। চুপ করো তুমি, নিজে চুরি করে আবার অফিসার সাহেবের উপর দোষ চাপিয়ে দিতে চাইছো? হ্যাঁ সুমন, রিমা ঠিকই বলেছে। ও শুধু প্রথম চুরিটাই করেছিল, তাও আবার আমার কথাতেই। কি? তার মানে আপনি ওই চুরির সাথে জড়িত? আগে আমার কথা তো শুনবা। বলুন। আসলে একজন ব্যবসায়ী
অনেক পরিমাণে অবৈধ টাকা জমা করেছিল ব্যাংকে, আর সেটা তদন্ত করে পুলিশ ডিপার্টমেন্ট জেনে যায়। তাই হাই কমিশনার আমাদের অর্ডার দেয় সেই ব্যবসায়ীর অ্যাকাউন্টের সব টাকা হ্যাক করে নিতে। তাই আমরা সেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হ্যাক করে 400 কোটি টাকা চুরি করি, কিন্তু তারপরের যে চুরিগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিছু জানি না। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, কিন্তু হাই কমিশনার এখন আমাদের সন্দেহ করছে, আর এখন একমাত্র তুমিই পারো আসল চোরকে ধরতে। ওকে, আমি চেষ্টা করব। কিন্তু রিমা, তুমি এত টাকা চুরি করলে কিভাবে? আমি প্রথমে মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করি, আর তারপর মাইকেলের অ্যাকাউন্ট দিয়ে টাকা চুরি, যাতে কোনো প্রমাণ না থাকে। আর এই বিষয়ে মাইকেল সব জানতো, আর সে আমাদের সাহায্য করেছে। কিন্তু তাহলে মাইকেলকে কে মারতে পারে? এই রহস্যটা তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে, কারণ মাইকেলের খুনিকে ধরতে পারলে তুমি নির্দোষ প্রমাণিত হবে, আর না হলে সামনের মাসে তোমাকে কোর্টে পাঠানো হবে। আমাদের আর কিছু করারও থাকবে না, কারণ আমাদের পক্ষে আর কোনো প্রমাণও নেই। তুমি ঠিক বলছো। আচ্ছা রিমা, তুমি যখন মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করছো, তার মানে তুমিও তো একজন দক্ষ হ্যাকার। হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখন পড়াশোনার পাশাপাশি হ্যাকিংয়ের ট্রেনিংও নিতাম। গুড, তাহলে এই কাজে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। শিওর। আমার হবু বরকে আমি সাহায্য না করলে আর করবে কে? হবু বর মানে? ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমার আর সুমনের বিয়ে। ওয়াও, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ স্যার। তারপর আমি আর রিমা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় আস্তে আস্তে রাত প্রায় 12:30 বেজে গেল। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে নিয়ে বসলাম। ব্যস্ততার কারণে আমার প্রিয় রিয়াল ক্রিকেট গেমটা অনেক দিন খেলা হয় না, তাই একটু গেম খেলতে বসলাম। প্রায় রাত 2টার দিকে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে মাকে বললাম রান্না করতে, খাওয়া দাওয়া করে কলেজে যাব। অনেক দিন কলেজে যাওয়া হয় না। মা রান্না করে দিল, তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। এই যে হবু বর, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? অনেকদিন কলেজে যাওয়া হয় না, তাই ভাবতেছি একটু কলেজে যাই। যাও, তাড়াতাড়ি আসবা। আর কোনো মেয়ের দিকে তাকাইছো তো ধরে জেলে ভরে দিব। ওকে ম্যাডাম। তারপর কলেজে চলে এলাম। একটা ক্লাস করে ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে ছুটে করে একটা শখ খেলাম। মেসেজটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে, আর মেসেজটা ছিল এরকম: কি মিস্টার সুমন, কি এমন হ্যাকার হলে যে আমাকে ধরতেই পারলে না? যাই হোক, এখন আর গোপনে চুরি করবো না, এখন থেকে তোমাকে জানিয়ে চুরি করব। আগামী দুপুর 2টায় 45 কোটি টাকা চুরি করতে যাচ্ছি, পারলে আটকাও। আমি তাড়াতাড়ি করে ওই নাম্বারে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আর এক মুহূর্ত ক্যাম্পাসে বসলাম না, দ্রুত বাসে এসে সোজা রিমার ঘরে চলে গেলাম। কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? দেখো এটা কি। তারপর মেসেজটা রিমা দেখলো। হ্যাঁ, এবার অপরাধী একটু বেশি বাড়াবাড়ি করছে, যেভাবেই হোক ওকে ধরতেই হবে। আর এবার কাজ করবো আমরা দুজন মিলে। বলো কি করতে হবে? শোনো, তুমি অফিসার সাহেবকে বলে একটা কম্পিউটার ব্যবস্থা করো। কেন, তোমার তো একটাই আছে। একটাতে হবে না, আরেকটা লাগবে। রিমা অফিসার সাহেবকে ফোন করে সবকিছু খুলে বললো, আর অফিসার সাহেব বললেন সন্ধ্যার মধ্যে একটা কম্পিউটার পাঠিয়ে দেবেন। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যার সময় কম্পিউটার পৌঁছে দেওয়া হলো আমাদের বাসায়। তারপর কম্পিউটারটা আমার রুমে এনে রিমা ওর অ্যাকাউন্টে লগ ইন করলো, আর আমি আমার কম্পিউটার ওপেন করলাম। এখন বলো কি করতে চাচ্ছ তুমি? আমরা আমাদের দুজনের অ্যাকাউন্ট দিয়ে চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইট ট্র্যাক করব। তাহলে চোর যখন হ্যাক করে টাকা চুরি করতে যাবে, তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে আমাদের কম্পিউটারে চলে আসবে। তাহলে দুজনের কি দরকার, শুধু তুমি করলেই তো পারো। আরে বোকা, দুজনেই ট্র্যাক করে রাখি, যদি একটা মিস হয়ে যায় তাহলে আরেকটা তো কাজ হবে। আর যদি দুইটা মিস হয়ে যায়? ওই, তুমি শুধু নেগেটিভ চিন্তা করো কেন? তারপর দুজনের অ্যাকাউন্ট দিয়ে চর্যাপদ ব্যাংকের ওয়েবসাইটে ট্র্যাক করে রাখলাম, আর ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলে দিলাম যেন সকল ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম আরও হার্ড করে রাখে। পরদিন দুপুরে 2টা পর্যন্ত আমি আর রিমা অপেক্ষা করে রইলাম, কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, কারণ চোর যে কাজটা করেছে সেটা আমরা কখনো ভেবেই দেখিনি। ও আমাদের ট্র্যাকিং সিস্টেমই হ্যাক করে নিয়েছে। এবার ভালোভাবে বুঝতে পারছি হ্যাকিংয়ে ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে। ব্যাংক তখনই সে অচেনা নাম্বার থেকে আবারও মেসেজ আসলো। মেসেজটা এরকম ছিল: কি মিস্টার সুমন, আমাকে তো ধরতে পারলে না, যাও, তোমাকে আরও একটা সুযোগ দিচ্ছি। কালকে সকাল 7টায় আবার 100 কোটি টাকা চুরি করতে যাচ্ছি, তবে এবার আর চর্যাপদ ব্যাংক থেকে না, এবার লাস্ট টার্গেট কেন্দ্রীয় ব্যাংক। আর এই চুরির পরই আমার টার্গেট সফল হবে, তারপর থেকে ব্যাংক চুরির সমস্ত ঘটবে। তারপর আমি মেসেজে রিপ্লাই করলাম:
তোর টার্গেট সফল হোক বা না হোক, তবে ব্যাংক চুরি সমাপ্ত। এবার গড পে, কারণ এবার তোকে ধরবই, সেটা যেভাবেই হোক। তারপর মেসেজটা রিমিকে পড়ে শোনালাম। আচ্ছা সুমন, ও যদি এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে চুরি করে, তাহলে তো প্রমাণ ওকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট জানতে হবে। ওয়েবসাইট না জানলে তো আর হ্যাক করতে পারবে না। তাতে কি? আমার জানা মতে প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট ব্যাংকের মধ্যে সাইনবোর্ডের ব্যাংকের অ্যাড্রেসের সাথে দেওয়া থাকে। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে তো ব্যাংকের ওয়েবসাইট জানতে ওই চোর কোনো ছদ্মবেশে আজ ব্যাংকের মধ্যে ঢুকবে। আসলেই তো, এটা তো একবারও ভেবে দেখিনি। এই না, তুমি আমাকে বোকা বলো? তুমি দেখছি আমার থেকেও বড় বোকা। সেটাই তো দেখছি, কিন্তু ব্যাংক তো প্রতিদিন অনেক মানুষ যায়, তাদের মধ্যে চোরকে তা বুঝবো কিভাবে? তাহলে আমি অফিসারকে ফোন করে বলি ব্যাংকের চারিপাশে পুলিশ ফোর্স রেডি করতে। না, পুলিশ দেখলে চোর আগে থেকে সাবধান হয়ে যাবে। তাহলে কি করতে চাইছো তুমি? আমরা স্যাটেলাইট ক্যামেরা হ্যাক করব। কি বলছো তুমি? এটা অনেক বড় অপরাধ। চোর ধরতে হলে এই অপরাধটা আমাদের করতে হবে, আর এই বিষয়ে শুধু আমি, তুমি আর অফিসার সাহেব বাদে কেউ জানবে না। তারপর অফিসার সাহেবকে জানিয়ে আমি আর রিমা স্যাটেলাইটের ক্যামেরা হ্যাক করলাম। তারপর স্যাটেলাইট ক্যামেরাতে দেখতে লাগলাম কে কে ব্যাংকে প্রবেশ করেছে। সকাল পর্যন্ত দেখলাম অনেকেই ব্যাংকে প্রবেশ করেছে, কিন্তু শুধু একজন ব্যক্তি, সে শুধু ব্যাংকের সাইনবোর্ডে একটু উকি দিয়ে আবার চলে গেল। তখনই বুঝতে পারলাম এটাই আসল চোর। স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে ওকে ফলো করতে লাগলাম। ওর নিজের বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওকে ফলো করলাম। অবশেষে দেখলাম ও একটা বাসায় ঢুকলো, আর তার কিছুক্ষণ পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে টাকা চুরি হলো। তখনই বুঝতে পারলাম ওটাই ওর বাসা, আর বাসায় যেই প্রথমে ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করেছে। আমি আর রিমা অফিসার সাহেবকে বলে বেরিয়ে পড়লাম আসল চোরকে ধরতে। সাথে কোনো পুলিশ ফোর্স নিলাম না, যদিও পালিয়ে যায়, তাই শুধু আমি আর রিমা গেলাম। এদিকে সাংবাদিকরা এসে অফিসার সাহেবকে ঘিরে ধরেছে। স্যার, শুনলাম ব্যাংক চোর নাকি ধরা পড়েছে। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট সুমন আর রিমা সাহসিকতার সাথে চোরের সন্ধান বের করেছে, আর ওরা কিছুক্ষণ আগেই চোরকে ধরতে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। ওনারা চোরকে ধরে নিয়ে আসলেই আমরা লাইভ টেলিকাস্ট করব। ঠিক আছে। তারা সবাই সুমন আর রিমার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সুমন আর রিমা আর ফিরে এলো না। এভাবে কয়েক মাস কেটে গেল, কিন্তু সুমন আর রিমার কোনো খবর পাওয়া যায়নি। সবাই মনে করে চোরকে ধরতে যাওয়ার পর হয়তো ওরা সুমন আর রিমাকে মেরে ফেলেছে। 25 বছর পর, এত বছর হয়ে গেছে, কিন্তু সুমন আর রিমা আর ফিরে আসেনি। এত বছরেও সুমন আর রিমা ফিরে না আসায় সবাই এখন নিশ্চিত হয়ে গেছে যে ওদের হয়তো মেরে ফেলা হয়েছে। ওরা নিখোঁজ হওয়ার পরে পুলিশ ফোর্স অনেক খুঁজেছিল, কিন্তু তারা ব্যাংক চোরেরও কোনো সন্ধান পায়নি, আর সুমন ও রিমারও কোনো সন্ধান পায়নি। আর অফিসার সাহেব প্রায় 5 বছর আগে হৃদরোগে মৃত্যুবরণ করেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো সুমন আর রিমা নিখোঁজ হওয়ার পরে আর কোনো ব্যাংক থেকে টাকা চুরি হয়নি। কিন্তু সুমন আর রিমা কোথায় আছে? তারা কি আজও বেঁচে আছে নাকি মরে গেছে? আজও সবার কাছে একটা রহস্য হয়ে গেছে। তবে অধিকাংশ মানুষ মনে করে হয়তো চোরকে ধরতে গিয়ে চোরের হাতে মৃত্যু হয়েছে সুমন আর রিমার। খুব সকালে পাশের ফ্ল্যাটের হইচইয়ের আওয়াজে ঘুম ভেঙে গেল পুলিশ সুপার আকাশ সাহেবের। এত সকালে হইচইয়ের কারণ জানতে ঘুম ঘুম চোখে পাশের ফ্ল্যাটে গেল আকাশ সাহেব। কিন্তু সেখানে যেয়ে যেন চোখ কপালে উঠে গেল আকাশ সাহেবের, কারণ ফ্ল্যাটের ভাড়াটিয়া রফিক সাহেবের লাশ সবার সম্মুখে পড়ে আছে। কিন্তু এটা আত্মহত্যা নয়, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেউ তাকে নৃশংসভাবে খুন করেছে। কেউ খুন করে লাশ থেকে হাত দুটো কেটে রুমের 2 পাশে রেখে দিয়েছে। রফিক সাহেবের এমন অবস্থা দেখে সবাই ভীত হয়ে গেছে। রফিক সাহেবের পরিবার গ্রামে থাকে, তিনি এখানে চাকরি করেন, তাই এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি প্রায় 1 বছর এখানে থাকেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, এজন্য সবাই তাকে খুব ভালোবাসত। তাহলে কেন কেউ তাকে খুন করবে? আর পুলিশ সুপার আকাশ সাহেব পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকেন। যেহেতু তিনি একজন পুলিশ, তাই তিনি তদন্ত শুরু করে দিয়েছেন। তিনি তার সহকারী অফিসার হৃদয়কে ডেকে নিলেন। কিছুক্ষণ পরেই গ্রাম থেকে রফিক সাহেবের পরিবারের লোক চলে আসবে। তখন তাদের হইচইতে তদন্ত করতে সমস্যা হবে, তাই একটু আগেই তদন্ত শুরু করে দিলেন আকাশ সাহেব। পাশে দেয়ালে চোখ পড়তেই চমকে উঠলেন আকাশ সাহেব। দেয়াল রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। হ্যাকার কিং
কথাটা আকাশ সাহেব আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে। আকাশ সাহেব তার বাবার কাছে শুনেছিল এই নামটা। আজ থেকে 25 বছর আগে কোনো এক হ্যাকার ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে টাকা চুরি করত। সেই চোরকে হ্যাকার কিং বলা হতো। কিন্তু শুনেছিলাম সুমন আর রিমা নামের কেউ সেই চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর কেসটাও বন্ধ হয়ে যায়। তারপর গত 25 বছরে আর কোনো ব্যাংক চুরি বা তেমন বড় ধরনের কোনো ক্রাইম হয়নি যা হ্যাকার কিং নামের সাথে জড়িত। কিন্তু 25 বছর পর সেই হ্যাকার কিং নামটা আকাশ সাহেবকে অনেক চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে আবার ফিরে এসেছে? কিন্তু এবার আর ব্যাংক চুরি না করে এবার করেছে খুন। কিছুক্ষণের মধ্যেই রফিক সাহেবের পরিবার লোকজন চলে এলো। তারপর আকাশ সাহেব তার সহকারী অফিসার হৃদয়কে বলল লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে। রফিক সাহেবের পরিবার তো লাশ নিতে দেবেই না। তাদেরকে অনেক বুঝিয়ে তারপর লাশ ফরেন্সিকে পাঠিয়েছে আকাশ সাহেব। আকাশ সাহেব আর হৃদয় অনেক খুঁজেও সেখানে তেমন কোনো ক্লু পেল না। আচ্ছা হৃদয়, এখন বাসায় যাও আর সন্ধ্যার দিকে ফরেন্সিক ল্যাবে চলে এসো। ওকে স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল আর আকাশ সাহেবও তার ফ্ল্যাটে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে খুনের তদন্ত করতে গিয়ে দুপুর হয়ে গেল। এখনো ফ্রেশও হতে পারেনি আকাশ সাহেব, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও ভাবনায় ডুবে গেল। অনেক চিন্তিত হয়ে পড়েছে আকাশ সাহেব। খুনের স্থানের আশেপাশে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এখন ফরেন্সিক ল্যাব থেকেও যদি কোনো ক্লু না পাওয়া যায় তাহলে খুনিকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল রফিক সাহেব। ঘুম থেকে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। ফ্রেশ হয়ে হৃদয়কে ফোন দিল, কিন্তু ফোন অফ। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন অফ দেখাচ্ছে। তাই আকাশ সাহেব হৃদয়ের বাসায় চলে গেলেন। দরজায় কলিং বেল দিতেই হৃদয় দরজা খুলে দিল। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? সরি স্যার, বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে, এখনই বের হচ্ছিলাম। ফোন অফ কেন তোমার? আসলে স্যার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তো, তাই ফোন অফ অবস্থায় চার্জে দেওয়া। তারপর আকাশ সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে হৃদয় চা করতে গেল। এত বড় বাড়িতে হৃদয় একা থাকে। তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলেই কথায় এড়িয়ে যায়। আকাশ সাহেব হৃদয় রুমের দিকে তাকিয়ে দেখল রুমে তালা দেওয়া। আসলে হৃদয় ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এমনকি ওর জিএফ কেও না। আকাশ সাহেব আর হৃদয় প্রায় 2 বছর একসাথে কাজ করেছে, কিন্তু 2 বছরে আকাশ সাহেব একবারও হৃদয় রুমে ঢুকতে পারেনি। এর আগেও অনেকবার সেই হৃদয়ের বাড়িতে এসেছে। যখনই সে হৃদয়ের বাড়িতে আসে তখনই ভাবে সুযোগ পেলেই সে হৃদয়ের রুমে ঢুকবে, কিন্তু কখনো সে এই সুযোগ পায়নি। সে যখনই হৃদয়ের বাসায় আসে তখনই দেখে হৃদয়ের রুমে তালা দেওয়া। হৃদয়ের রুমে কাউকে ঢুকতে না দেওয়াটাও আকাশ সাহেব একটা রহস্য মনে করেন, আর তার ধারণা একদিন সে এই রহস্য উদ্ঘাটন করবেই। এগুলো ভাবতে ভাবতে হৃদয় চা নিয়ে চলে আসলো। তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য ফরেন্সিক ল্যাব। ল্যাবে গিয়ে তারা দেখতে পেল ফরেন্সিক ডাক্তার সাইফুল ইসলাম গভীরভাবে কি যেন ভাবছে, আর পাশেই দাঁড়িয়ে আছে তার সহকারী ডাক্তার, তার স্ত্রী মিস শাইলা বেগম। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন ডাক্তার? ভাবতেছি তোমাদের বলবো নাকি? এত প্যাচ না মেরে যা বলার আগে বলেন। দেওয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রফিক সাহেবের রক্তের ডিএনএ একই, সুতরাং রফিক সাহেবের রক্ত দিয়েই দেওয়ালে লেখা হয়েছে। এটা তো স্বাভাবিক বিষয় স্যার, সেখানে খুন হয়েছে রফিক সাহেব, তাহলে রক্ত তো রফিক সাহেবেরই হবে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড নামক এক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। খুনের উদ্দেশ্য খুন করা, এতে সে যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারে। এতে চিন্তার বিষয়ের কি আছে? চিন্তার বিষয় এটাই যে এই কেমিক্যালটি আরো 2 বছর আগেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কি স্যার, তাহলে এই কেমিক্যাল পেল কোথায়? সেটা রহস্য বের করা তোমাদের কাজ, আমার নয়। তবে আরও অবাক করা ব্যাপার হলো এই কেমিক্যাল প্রয়োগের পর সাধারণত মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু রফিক সাহেব মারা গেছে মাত্র 2 মিনিটের মধ্যে। সেটাও চিন্তার বিষয়, কিন্তু কেমিক্যালের প্রয়োগের 2 মিনিট পর যদি ওনার মৃত্যু হয়
তাহলে সেই 2 মিনিটও সে কাউকে ডাকতে তো পারতেন। কারণ কাউকে ডাকার সময় পায়নি সে। কেমিক্যাল প্রয়োগের আগে খুনিটাকে ক্লোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। তার মানে স্যার রফিক সাহেবকে অজ্ঞান করার পর খুনি তাকে ইঞ্জেকশন দিয়ে কেমিক্যাল প্রয়োগ করে? এক্স্যাক্টলি তাই। কারণ রফিক সাহেবের হাতের উপর ইঞ্জেকশনের সুচ চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আর কিছু পাননি ডাক্তার? আমরা যা পেয়েছি সবই তোমাদের বলে দিলাম, এখন যা করার তোমাদের করতে হবে। ধন্যবাদ ডাক্তার। সাইফুল এবং শায়লা বেগম। তাহলে স্যার আমাদের এখন সেই সব ফার্মেসিতে খবর নিতে হবে যেখানে পটাশিয়াম সায়ানাইড বা কেসিএন বিক্রি হতো। না হৃদয়, এভাবে কিছুই জানা যাবে না। 2 বছর আগে নিষিদ্ধ হওয়া কেমিক্যালের বিক্রির লিস্ট কোনো ফার্মেসিতে এখনো আছে বলে মনে হয় না। তাহলে এখন কি করবেন স্যার? আমাদের অন্য কিছু ভাবতে হবে। সে যাই হোক স্যার, ওই খুনি আমাদের হাত থেকে ছাড়া পাবে না। ওকে পেলে তো আমি সোজা ইনকাউন্টার করে দেব। হৃদয়ের কথা হয়তো আপনারা ভাবছেন যে খুব সাহসী অফিসার। যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভাবছেন, কিন্তু এত সাহসী হওয়া সত্ত্বেও হৃদয় একজনকে খুব ভয় পায়। সে আর কেউ না, ওর একমাত্র গার্লফ্রেন্ড নন্দিনী। হঠাৎ করে হৃদয়ের ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? স্যারের সাথে আছি। কেন? কালকে দেখা করতে পারবা? না, একটা গুরুত্বপূর্ণ কেসে আটকে গেছি, দেখা করার সময় নেই। আমি তা জানি না, কালকে বিকেল 4টায় দেখা করবা, না হলে তুমি আর তোমার চাকরি দুইটারই খবর আছে। বলেই ফোনটা কেটে দিল নন্দিনী। ভয়ে হৃদয়ের আত্মা শুকিয়ে গেছে। নন্দিনী রেগে গেলে ঘূর্ণিঝড় সিডর ফেল হয়ে যায়। স্যার একটা কথা ছিল। বুঝেছি, আর বলতে হবে না। কখন ছুটি লাগবে বলো? কালকে বিকাল 4টায়। ঠিক আছে, এখন বাসে যাও। আমাকে ভাবতে হবে কিভাবে উপায় বের করা যায়। জি স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল, আর আকাশ সাহেবও বাসায় চলে আসলেন। আকাশ সাহেব প্রায় রাত 12টা পর্যন্ত ভাবলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না। কোনো রকম ক্লু ছাড়া কিভাবে খুনির সন্ধান করবেন? এত নিখুঁতভাবে খুন কোনো প্রফেশনাল খুনি করতে পারে? আর ভাবতে পারছেন আকাশ সাহেব। মাথাটা ব্যথা করছে। রান্নাও করা হয়নি, তাই না খেয়ে ঘুমিয়ে পড়ল আকাশ সাহেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করল আকাশ সাহেব। তারপর আবার রফিক সাহেবের ফ্ল্যাটে গেলে যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এবারেও কোনো ক্লু পেলেন না। তাই হতাশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে গেটের পাশে নজর পড়তেই একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখতে পেলেন আকাশ সাহেব। এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে একটু অবাক হলেন আকাশ সাহেব। তৎক্ষণাৎ তার মনে পড়ল, রফিক সাহেবের শরীরে তো ইঞ্জেকশনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়েছে। তাহলে এটাই সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ নয় তো? আকাশ সাহেব হাতে হ্যান্ড গ্লাভস পরে ইঞ্জেকশনের সিরিঞ্জটা তুললেন। তারপর ওটা নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে চলে গেলেন। হৃদয়কেও ফোন করে ডেকে নিলেন। আকাশ সাহেবের কিছুক্ষণ পরেই হৃদয়ও ফরেন্সিক ল্যাবে পৌঁছে গেল। ডাক্তার সাইফুল আর শায়লা বেগম মিলে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন যে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে যে নমুনা পাওয়া গেছে তা ওই কেমিক্যালেরই যেটা রফিক সাহেবের শরীর থেকে পাওয়া গেছে। তার মানে এই সিরিঞ্জ দিয়েই রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয় এবং তারপর খুনি চলে যাওয়ার সময় সিরিঞ্জটা গেটের পাশেই ফেলে চলে যায়। সিরিঞ্জে ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুনরায় হতাশ হলেন আকাশ সাহেব, কারণ সিরিঞ্জের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হতাশ হয়ে ফরেন্সিক ল্যাব থেকে চলে গেলেন আকাশ সাহেব আর হৃদয়। দুজনে সোজা থানায় চলে গেলেন। বিকাল 3:30 হৃদয় নন্দিনীকে ফোন করে গ্রিন গার্ডেন পার্কে চলে আসতে বলল। তারপর আকাশ সাহেবকে বলে হৃদয়ও বেরিয়ে পড়ল। 4:10 সময় পার্কে পৌঁছালো আকাশ। তার ধারণা 10 মিনিট দেরি হওয়ার কারণে নন্দিনী অনেক রেগে গেছে। কিন্তু নন্দিনীর সামনে গিয়ে হৃদয়ের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল, কারণ রাগার পরিবর্তে নন্দিনী অনেক ভয় পেয়ে আছে। নন্দিনীর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু তার কারণ এখনো হৃদয়ের কাছে অজানা। কি হয়েছে, এভাবে ভয় পেয়ে আছো কেন? নন্দিনী কোনো কথা না বলে পার্কের শেষে ঝোপের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। কি হয়েছে ওখানে?
এবারে কোনো কথা বলছে না নন্দিনী, শুধু ইশারা করছে। হয়তো অতিরিক্ত ভয় পেয়ে কথা বের হচ্ছে না। হৃদয় ধীরে ধীরে ঝোপের দিকে এগোচ্ছে আর তার পিছে যাচ্ছে নন্দিনী। ঝোপের পেছনে তাকিয়ে চমকে উঠল হৃদয়। আমি তোমাকে অপেক্ষা করানোর জন্য ঝোপের আড়ালে লুকাতে আসি, আর তখনই এটা দেখতে পাই। আসলে ঝোপের আড়ালে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর লাশ পড়ে আছে। একদম রফিক সাহেবের মতো করে খুন করা হয়েছে। লাশ থেকে হাত দুটো কেটে দুই পাশে ফেলে গেছে, আর নিচে মাটিতে রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। রাশেদ চৌধুরী শহরের বড় ব্যবসায়ী হলেও তার আসল ব্যবসা ছিল কালো টাকার ব্যবসা। কিছুদিন আগে সে তার স্ত্রীকে খুন করে এবং তার ফাঁসির আদেশ হয়, কিন্তু সে জেল থেকে পালিয়ে যায়। যাই হোক, বর্তমানে ফেরা যাক। নন্দিনী ভয়ে হৃদয়কে জড়িয়ে ধরে আছে। এখন ওর গা কাঁপছে, হয়তো অনেক ভয় পেয়েছে মেয়েটা। হৃদয় তাড়াতাড়ি আকাশ সাহেবকে ফোন করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সাহেব কয়েকজন পুলিশ সাথে নিয়ে চলে এলো, আর এতক্ষণে সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। আকাশ সাহেব সেখানে তদন্ত করে দিলেন, কিন্তু একই রকম ভাবে এখানে কোনো ক্লু পাওয়া গেল না। পার্কের দারোয়ান ডেকে নিল আকাশ সাহেব। দারোয়ান অনেক প্রশ্ন করলো, কিন্তু তাতেও কোনো ক্লু পেল না। কারণ দারোয়ান বলছে সে সারা রাত এখানে পাহারা দিয়েছে, কিন্তু সে কোনো মানুষকে পার্কের ভেতরে যেতে দেখেনি, আর পার্কে ঢোকার গেটও এই একটাই। তারপর রাশেদ চৌধুরীর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, আর হৃদয় গেল নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। অনেক ভয় পেয়েছে মেয়েটা। রাত প্রায় 8টা বাজে। আকাশ সাহেবের ফোনটা বেজে উঠল। ডাক্তার সাইফুল ফোন করেছেন। ফোন রিসিভ করতেই আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলল ডাক্তার সাইফুল। আকাশ সাহেব বেরোনোর সময় হৃদয়কে ফোন করে ডেকে নিল। তারপর দুজনে ফরেন্সিক ল্যাবে চলে গেল। কি হয়েছে ডাক্তার, এত জরুরি ডাকলেন যে? তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে স্যার? মাটিতে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রাশেদ চৌধুরীর রক্তের ডিএনএ একদম আলাদা। মানে কি বলতে চাইছেন ডাক্তার? ডক্টর সাইফুল ঠিকই বলছে। আকাশ রাশেদ চৌধুরীর লাশের পাশে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা অন্য কারো রক্ত। কি? আমি এটাই বুঝতে পারছি না আসলে খুনের উদ্দেশ্যটা কি। রফিক সাহেব আর রাশেদ চৌধুরীকে একইভাবে খুন করলো, কিন্তু রফিক সাহেবের বাড়িতে তারই রক্ত দিয়ে লেখা ছিল, আর রাশেদ চৌধুরীর লাশের পাশে অন্য কারো রক্ত দিয়ে কেন লিখলো? কোনো একটা রহস্য তো আছেই যা আমাদের চোখে পড়ছে না। স্যার, রাশেদ চৌধুরীর লাশের পাশে যখন অন্য কারো রক্ত দিয়ে লেখা, তাহলে হয়তো সেখানে আরো একটা লাশ থাকতে পারে। তুমি ঠিকই বলেছ, আমাদের এখনই সেখানে যেতে হবে। তারপর আকাশ সাহেব আর হৃদয় দ্রুত গ্রিন গার্ডেন পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু আর কিছুই পেল না। হঠাৎ আকাশ সাহেবের নজর গেল পার্কের পেছনের দিকটায়। পার্কের পেছনে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে। সে জঙ্গলে খোঁজাখুঁজি করতে হবে। হৃদয়, ওইদিকে দেখো জঙ্গল। জি স্যার, চলুন ওখানে খুঁজে দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপর তারা দুজনে পার্কের পেছনে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখলো পার্কের দেয়ালের সাথে একটা মই দাঁড় করানো। তার মানে খুনি এই মই দিয়ে পার্কে ঢুকেছিল, কিন্তু বের হলো কিভাবে? যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে আকাশ সাহেব আর হৃদয় ফিরে আসবেন ঠিক তখনই আকাশ সাহেব খেয়াল করলো কিছু দূরে একটা বিশাল বট গাছে কি যেন ঝুলে আছে। দুজনে দ্রুত সেই স্থানে গেলেন এবং দেখলেন বট গাছে একটা লাশ ঝুলে আছে। লাশটার মুখ দেখে চিনতে কোনো অসুবিধা হলো না আকাশ সাহেবের, কারণ লাশটা ছিল সদ্য খুন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরীর বড় ভাই রাজীব চৌধুরী। তাকেও একইভাবেই খুন করা হয়েছে এবং বটগাছের উপর রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং,
দ্য কিং অফ ডার্কনেস। এবার আর আকাশ সাহেব অবাক হননি, কারণ আগের দুইটা খুন দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, লাশটা ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু লাশ থেকে খুনি ধরার কোনো ক্লু পাওয়া গেল না। ওদিকে উপর মহল থেকে আকাশ সাহেবের উপর অনেক চাপ দেওয়া হচ্ছে। দ্রুত খুনিকে ধরতে না পারলে নাকি কেসটা সিআইডির হাতে দেওয়া হবে। কিন্তু আকাশ সাহেব সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন তিনি খুনিকে ধরবেন। আকাশ সাহেব গম্ভীরভাবে চিন্তা করে যাচ্ছেন। পরপর 3টা খুন হলো, আর 3জনই ধনী ব্যক্তি। 3জনের বাপের ব্যক্তিগতভাবে খোঁজ লাগালেন আকাশ সাহেব। তবে তার এই বুদ্ধিটা অনেকটাই কাজে আসলো। গোপন সূত্রে তিনি জানতে পারলেন ওরা 3জনই ছিল দেশের হ্যাকার লিস্টের শীর্ষে। 1 নম্বরে ছিল রফিক সাহেব, 2 নম্বরে ছিল রাশেদ চৌধুরী, আর 3 নম্বরে ছিল রাজীব চৌধুরী। আর যথাক্রমে প্রথমে খুন করা হয়েছে রফিক সাহেবকে, তারপর রাশেদ চৌধুরীকে, আর শেষে রাজীব চৌধুরীকে। তার মানে খুনির এর পরের টার্গেট হ্যাকার লিস্টের 4 নম্বর ব্যক্তি। হ্যাকার লিস্টে 4 নম্বরে কে আছে সেটা জানতে হবে। রাত বাজে 8টা। আকাশ সাহেব ডেকে আনলেন কম্পিউটারে সুদক্ষ পুলিশ অফিসার জয়নাল সাহেবকে। তিনি এসে হ্যাকার লিস্টটা আকাশ সাহেবকে দেখিয়ে দিলেন। লিস্টের 4 নম্বরে আছে আসাদ শেখ নামের একজন হ্যাকার। তার লোকেশন ট্র্যাক করা হলো। এই মুহূর্তে তার অবস্থান সাভার ক্যান্টনমেন্ট কলেজের পাশে। আকাশ সাহেব দ্রুত হৃদয়কে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ। হৃদয়ের বাসায় গিয়েও পেলেন না। একজনকে জিজ্ঞেস করলে বলল হৃদয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। আকাশ সাহেব এদিকে আর মাথা ঘামালেন না। তবে শুনে খুশি হলেন যে হৃদয়ের বাবা মা বেঁচে আছেন, কারণ আগে যতবার হৃদয়কে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন হৃদয় ততবারই কথা এড়িয়ে গেছে। যাই হোক, আকাশ সাহেব 2জন পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। দ্রুত পৌঁছাতে পারলে হয়তো আসাদ শেখকে বাঁচাতে পারবেন। কিন্তু অবাক করার বিষয় হলো আসাদ শেখের লোকেশন এখনো সেই একই স্থানে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। রাত প্রায় 10টা। আকাশ সাহেব সাভার ক্যান্টনমেন্ট কলেজের সামনে দাঁড়িয়ে আছেন। আর একটু সামনে এগিয়ে গেলেই আসাদ শেখের অবস্থান, কিন্তু তার অবস্থান এখনো সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আসাদ শেখের অবস্থান দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একই জায়গায় দেখানোর কারণ জানতেই আকাশ সাহেব খুব আগ্রহের সাথে সামনে এগোচ্ছেন। সামনে কিছু দূর এগোতেই দেখলেন রাস্তার ঢালে একটা লাশ পড়ে আছে, আর আসাদ শেখের লোকেশন ওই লাশের উপরই দেখাচ্ছে। তার মানে এটাই আসাদ শেখ। আকাশ সাহেব পৌঁছানোর আগেই কেউ একে খুন করে ফেলে গেছে। কিন্তু আকাশ সাহেব এই ভেবে দুঃখ প্রকাশ করেছেন সড়কে এখনো অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তার ধারে লাশটা কারো চোখে পড়ল না। হায়রে মানুষ, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, আসাদ শেখের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব নিতান্তই ভেঙে পড়েছেন। সবাই তাকে একজন সাহসী পুলিশ অফিসার বলে জানে, আর সে দায়িত্বে থাকা সত্ত্বেও এতগুলো খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। কিন্তু এখন ভেঙে পড়ার সময় নয়। এরপর নিশ্চয়ই হ্যাকার লিস্টের 5 নম্বর ব্যক্তিকে খুন করা হবে। এবার কোনো রকম ভুল করলে চলবে না। প্রথম থেকেই 2 দিন পর পর খুনগুলো করা হচ্ছে। শুধু রাশেদ চৌধুরী আর রাজীব চৌধুরীর খুনটা একদিনে হয়েছিল, তার মানে পরের খুনটা 2 দিন পর হতে চলেছে। আর যেহেতু শনিবার, সেহেতু পরের খুনটা হতে যাচ্ছে মঙ্গলবারে। যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করতে হবে, আর তার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার সারা দিন তাকে ফলো করতে হবে। হঠাৎ ডাক্তার সাইফুলের ফোন আসলো। হ্যাঁ ডাক্তার বলুন। কিছুক্ষণের জন্য একটু ল্যাবে আসো, একটা জিনিস দেখাবো। ওকে, আসছি। তারপর আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলা হলো। হ্যাঁ ডাক্তার বলুন, কি দেখানোর জন্য রাখলেন? প্রত্যেকটা লাশেরই হাতের ডান তালুতে তাকাও, দেখো কিছু লক্ষ্য করতে পারো কিনা কি। হ্যাঁ, প্রত্যেকের ডান হাতের তালুতে একই রকমের ক্ষত, কিন্তু এটা কিসের ক্ষত ডাক্তার? দেখো তো, এটা কি চিনতে পারো নাকি? এটা তো একটা ভাঙ্গা পেনড্রাইভের টুকরো। এক্স্যাক্টলি, এই টুকরোটা আমি আসাদ শেখের হাতের ক্ষততে পেয়েছি। আই মিন, খনি এদের প্রত্যেকের হাতের তালুতে একটা করে পেনড্রাইভ ভেঙেছে,
তবে আসাদ শেখের হাতের তালুতে পেন ড্রাইভ ভাঙার সময় হয়তো এই ভাঙা টুকরোটা হাতের ক্ষতস্থানে আটকে গেছিল। যেহেতু এরা পথ থেকে হ্যাকার ছিল, তার মানে এদের কম্পিউটার পেন ড্রাইভ এদের হাতের তালুতে ভাঙা হয়েছে। হতেও পারে। ধন্যবাদ ডাক্তার, তবে এটা নিয়ে পরে ভেবে দেখব, আগে পরের শিকারে প্রাণ বাঁচাতে হবে। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। আরে আকাশ সাহেব যে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির ডিটেলস বের করে ফেলুন। অনেক তাড়ায় আছেন মনে হয়। হ্যাঁ, কারণ খুনের পরে খুনটা করতে যাচ্ছে হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির। যেভাবেই হোক আমাকে এই খুন আটকাতে হবে। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারে তাকিয়ে যা দেখলেন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির লোকেশন দেখাচ্ছে গুলশান 12/6। এটা তো হৃদয়ের বাড়ির অ্যাড্রেস। জয়নাল সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এই কাজ 15 বছর ধরে করি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানেন এই লোকেশন কোন জায়গার? না তো, কোন জায়গার? এটা আমার সহকারী অফিসার হৃদয়ের বাড়ির লোকেশন দেখাচ্ছে। তো এতে ভুল হওয়ার কি আছে? কারণ হৃদয় তো হ্যাকিং করতেই পারে না, তাহলে হ্যাকার লিস্টে 5 নম্বর তার নাম থাকবে কিভাবে? কি? এটা কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে, আবার ট্রাই করে দেখুন তো। জয়নাল সাহেব আবারও হ্যাকার লিস্ট বের করে পঞ্চম ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন দেওয়া নেই। কিন্তু লোকেশন ট্র্যাক করলে আবারও হৃদয়ের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। আকাশ সাহেব, আপনি কি নিশ্চিন্ত যে হৃদয় কোনো হ্যাকিং এর সাথে জড়িত না? কেন এই প্রশ্ন করলেন যে? কারণ এবারেও লোকেশনটা হৃদয় মোর বাড়িকে নির্দেশ করছে। কি বলছে এসব? এটা কিভাবে সম্ভব? হতে পারে হৃদয় একজন হ্যাকার, আর সে এটা আপনার থেকে গোপন করেছে। আকাশ সাহেব এবার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ হৃদয় এমন কাজ করবে এটা তার কল্পনারও বাইরে। সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আকাশ সাহেব হৃদয়কে ফোন দিলেন। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এইমাত্র বাড়িতে আসলাম। সারাদিন কোথায় ছিলে? একটা জরুরি কাজে এক জায়গায় গেছিলাম। তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে গেছিলে, ঠিক বলেছি তো? স্যার, আপনি কি করে জানলেন? শুধু এইটুকুই না, আরো অনেক কিছু জানি। তুমি এখনই জয়নাল সাহেবের বাসায় চলে আসো। ঠিক আছে স্যার। তারপর হৃদয় দ্রুত জয়নাল সাহেবের বাসায় চলে এলো। এসে দেখলেন আকাশ সাহেব গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে স্যার? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমার চিন্তার কারণ তুমি হৃদয়। স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। এখনই বুঝতে পারবে। তুমি পুলিশের চাকরি পেছনে গোপনে কি কাজ করো, সত্যি বলবা। কি কাজ করব আবার? সময় পেলে ঘোরাঘুরি আর নন্দিনীর সাথে আড্ডা দেই, এটা তো আপনি জানেনই। কথা ঘুরানোর কোনো চেষ্টা করো না হৃদয়, সত্যি বলো আর কি কাজ করো। কই, আর কোনো কাজ করি না তো। মিথ্যা বলো না হৃদয়, আমরা শীঘ্রই জানতে পেরেছি তুমি একজন হ্যাকার। কি বলছেন স্যার? হ্যাকার আর আমি? মজা কেন করছেন স্যার? দেখো হৃদয়, আমি একদম মজা করছি না। তুমি যদি হ্যাকার নাই হও তাহলে এটা কি? আকাশ সাহেব হৃদয়ের দিকে কম্পিউটার এগিয়ে দিয়ে বলল। কম্পিউটারে নিজের বাসার লোকেশন দেখে আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হৃদয়। আচ্ছা স্যার, যদি আমি হ্যাকার হই তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকেশন আমার বাড়িতে দেখাচ্ছে কেন? কারণ তুমি যে কম্পিউটার দিয়ে হ্যাক করো সেই কম্পিউটার তোমার সাথে এখানে নেই, সেটা তোমার বাড়িতে, তাই লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আসাদ শেখের মৃত্যুর পরেও তো লোকেশন তার লাশের ওখানেই দেখাচ্ছিল, তার মানে আসাদ শেখ কম্পিউটারও হয়তো ওখানেই আছে। আরে আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আমাদের যত দ্রুত সম্ভব সেখানে যেতে হবে। কম্পিউটারটা খুঁজে বের করতে পারলে কম্পিউটার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রাইট, তাড়াতাড়ি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিন কম্পিউটার খুঁজে বের করার জন্য। আমার এখান থেকে যাওয়া ঠিক হবে না, হৃদয়ের জীবন বিপদে আছে। ঠিক বলেছেন, পুলিশ ফোর্স নিয়ে আমি সেখানে যাচ্ছি, আপনি এখানে হৃদয়কে প্রোটেকশন দিন। স্যার, আমার জীবন বিপদ আছে মানে? খুনি শুধু হ্যাকারদের খুন করছে। যে 4 জনকে খুন করা হয়েছে ওরা হ্যাকার তালিকায় 1 থেকে 4 নম্বর, আর তুমি হ্যাকার তালিকায় 5 নম্বরে, মানে খুনির পরে টার্গেট তুমি। কি বলছেন স্যার? তুমি হ্যাকার হয়েও আমাদের কাছে গোপন রেখেছ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আগে খুনির হাত থেকে তোমাকে বাঁচাই, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। তারপর সবাই বেরিয়ে পড়ল।
জয়নাল সাহেব পুলিশ ফোর্স নিয়ে চলে গেল আসাদ শেখের কম্পিউটারের সন্ধানে, আর আকাশ সাহেব হৃদয়কে প্রোটেকশন দিতে হৃদয়ের সাথে হৃদয়ের বাসায় চলে গেল। রাতেই জয়নাল সাহেব আসাদ শেখের কম্পিউটার নিয়ে ফিরে এলো, কিন্তু কম্পিউটারে একটা সমস্যার কারণে ওপেন হচ্ছে না। এটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আকাশ সাহেব হৃদয়ের সাথেই ছিল, কিন্তু মঙ্গলবার সকালে উঠে টেলিভিশনে আকাশ সাহেব যে খবর দেখল তা যেন রহস্যকে আরো গভীর থেকে গভীর পর্যায়ে নিয়ে গেল। কারণ যে খুনটা হওয়ার কথা ছিল হৃদয়ের, সেই খুনটা হয়েছে আরিফ নামের একজন ব্যক্তির। আকাশ সাহেব আর হৃদয় বেরিয়ে পড়লেন খুনের স্থানে। আগের খুনগুলোর মতন একইভাবে খুন করা হয়েছে আরিফকেও, আর রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেবের চিন্তা যেন ধীরে ধীরে গভীর হচ্ছে। খুনের সিরিয়াল অনুযায়ী আকাশ সাহেব ভেবেছিলেন খুনকে আটকানো যাবে, কিন্তু এবার কেসটা ঘুরে গেল। হ্যাকার লিস্টের সিরিয়াল ছেড়ে বে সিরিয়ালে খুন করা হচ্ছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো আকাশ সাহেবের। যেহেতু খুনগুলো শুধু হ্যাকারদের করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আরিফও একজন হ্যাকার। তাই জয়নাল সাহেবের সাহায্যে দ্রুত হ্যাকার লিস্ট পুনরায় চেক করলো আকাশ সাহেব। হ্যাকার লিস্টের 9 নম্বরে অ্যাকাউন্টের ইনফরমেশন আরিফের সাথে মিলে যাচ্ছে। তার মানে লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টটাই আরিফের। তার মানে যেখানে খুন হওয়ার কথা ছিল হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির, সেখানে খুন হলো লিস্টের 9ম ব্যক্তি। আর 5ম থেকে 8ম পর্যন্ত সবাই বেঁচে গেল। খুনির উদ্দেশ্য যেন আরো অদৃশ্য হয়ে যাচ্ছে। জয়নাল সাহেব অনেকক্ষণ ধরে কম্পিউটারে কি যেন করছেন। আকাশ সাহেব, খুনির উদ্দেশ্যটা সামনে চলে এসেছে। বুঝিয়ে বলুন। 2 রকমের হ্যাকার রয়েছে, ব্ল্যাক হ্যাকার অ্যান্ড হোয়াইট হ্যাকার। যারা ব্ল্যাক হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম খারাপ কাজে ব্যবহার করে, আর যারা হোয়াইট হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম ভালো কাজে ব্যবহার করে। আর খুনি শুধুমাত্র ব্ল্যাক হ্যাকারদেরই খুন করছে। আমরা যে হ্যাকার লিস্ট দেখেছিলাম প্রথমে, সেটা ছিল সকল হ্যাকারদের লিস্ট, আর শুধু ব্ল্যাক হ্যাকারদের লিস্টে আরিফই 5ম ব্যক্তি, আর হৃদয়ের অ্যাকাউন্ট হোয়াইট হ্যাকারদের লিস্টে। ওইদিকে আসাদ শেখের কম্পিউটার ঠিক হয়ে গেছে। জয়নাল সাহেব কম্পিউটারটা ওপেন করে দেখলেন কম্পিউটারটা হ্যাক করা হয়েছে, আর যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা দেখে আরেকটা ধাক্কা খেলেন আকাশ সাহেব। কারণ এই অ্যাকাউন্টটার লোকেশনও দেখাচ্ছে হৃদয়ের বাড়িতে। হৃদয়, এটা কি? এই অ্যাকাউন্টের লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে কেন? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বোঝা তোমার বাড়িতে গেলেই বোঝা যাবে। চলো তোমার বাড়িতে। তারপর আকাশ সাহেব, জয়নাল সাহেব, হৃদয় আর কিছু পুলিশ নিয়ে হৃদয়ের বাড়িতে গেল। লোকেশনটা হৃদয়ের রুমে দেখাচ্ছে। হৃদয়, তোমার রুমের দরজা খোলো। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার রুমে কাউকে ঢুকতে দেই না। আজকে তোমার কোনো কথা চলবে না, দরজা খোলো। ধমক দিয়ে বললেন আকাশ সাহেব। তারপর হৃদয় দরজা খুলে দিল। আকাশ সাহেব রুমের মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো কম্পিউটার আর অনেক কেমিক্যাল। জয়নাল সাহেব কম্পিউটার চেক করে দেখলেন যে কয়জন খুন হয়েছে তাদের সবার অ্যাকাউন্ট হৃদয়ের কম্পিউটার দিয়ে হ্যাক করা হয়েছে। আকাশ সাহেব হৃদয়কে গ্রেফতার করলেন, আর কেমিক্যালগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সন্ধ্যার দিকে ডক্টর সাইফুল আকাশ সাহেবকে ফোন দিলেন। হ্যাঁ, চলুন ডক্টর। হৃদয়ের বাড়িতে যে কেমিক্যালগুলো পেয়েছো সেগুলো পটাশিয়াম সাইনাইড, কেসিয়ান, যে কেমিক্যাল দিয়ে রফিক সাহেবের খুন করা হয়েছিল। তার মানে এইগুলো হৃদয় করেছে? সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি ভাবতেই পারছি না এতদিন একটা খুনিকে এত বিশ্বাস করেছিলাম। আমিও তো এটাই বিশ্বাস করতে পারছি না। ফোন কেটে দিয়ে আকাশ সাহেব জেলের ভেতরে হৃদয়ের কাছে গেলেন। এমন সময় হঠাৎ নন্দিনী থানায় আসলো। স্যার, হৃদয়কে জেলে আটকেছেন কেন? কারণ তোমার হৃদয় একজন খুনি। মিথ্যে বলছেন আপনি। আমার হৃদয় খুনি হতে পারে না। দেখো নন্দিনী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি, কিন্তু এটাই সত্যি যে হৃদয় একজন খুনি। আমি জানি হৃদয় নির্দোষ, আর আপনারা ওকে আটকে রাখতে পারবেন না। নন্দিনী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তারপর আকাশ সাহেব হৃদয়ের সামনে গেলেন। এটা কি ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল হৃদয়? হৃদয় চুপ করে আছে। আমি তোমায় অনেক বিশ্বাস করতাম, আর সেই তুমি আমার বিশ্বাস ভাঙলে। শুধু
আমার বিশ্বাসই না, নন্দিনীর বিশ্বাসও ভেঙেছো তুমি। নন্দিনীর মন ভেঙেছো তুমি। মেয়েটা তোমাকে কত ভালোবাসতো, আর তার এই প্রতিদান দিলে তুমি। এখনো চুপ করে আছে হৃদয়। কোনগুলো করার আগে কি একবার মনে হয়নি তোমার যে তুমি কত বড় অপরাধ করেছো? একবার মনে হয়নি যে তুমি আমার বিশ্বাস ভাঙছো, তুমি নন্দিনীর বিশ্বাস ভাঙছো? এখনো চুপ করে আছে হৃদয়। চুপ করে আছো কেন? কথা বলো, কেন করলে এগুলো? ধমক দিয়ে বললেন আকাশ সাহেব। টার্গেট এখনো পূরণ হয়নি, আরো একজন বাকি আছে, ওকেও শেষ করব। জেলে বসে আর কাকে শেষ করবে শুনি? ডক্টর সাইফুল, কারণ ও একজন ব্ল্যাক হ্যাকার, দ্য কিং অফ দ্য ব্ল্যাক হ্যাকার। ওই ডক্টর সাইফুলই ব্ল্যাক হ্যাকারদের তৈরি করে। আচ্ছা শেষ করো ওকে, দেখি জেলে বসে কিভাবে শেষ করো। আচ্ছা একটা কথা আমার মাথায় ঢুকছে না, তুমি তো সেদিন বাড়িতে ছিলে, আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তাহলে তুমি আরিফকে খুন করলে কিভাবে? সেটা কালকে সকালে জানতে পারবেন স্যার। রাত কেটে সকাল হয়ে গেল। আকাশ সাহেব অফিসে বসে আছেন। এমন সময় হঠাৎ একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক নারী অফিসের ভেতর ঢুকলেন। তাদের মুখটা কোথায় যেন দেখেছেন বলে মনে হচ্ছে আকাশ সাহেবের। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা একটা গাড়িতে করে ডাক্তার সাইফুলের লাশ নিয়ে এসে আত্মসমর্পণ করছেন। কি অফিসার, বলেছিলাম না ডক্টর সাইফুলকে শেষ করব, এবার টার্গেট সম্পন্ন হয়েছে। জেলের ভেতর থেকে হৃদয় বলল। আকাশ সাহেব অবাক দৃষ্টিতে বয়স্ক দুইজনের দিকে তাকিয়ে আছেন। কি চিনতে পারছেন না ওনাদের? ওরা আমার বাবা মা সুমন এবং রিমা, যারা আজ থেকে 25 বছর আগে হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এবার আকাশ সাহেবের মনে পড়েছে এদের দুজনকে আকাশ সাহেব খবরের কাগজে দেখেছে। 25 বছর আগের একটা খবরের কাগজ আকাশ সাহেবের বাড়িতে আছে, যেটা তার বাবা রেখে গিয়েছিল। সেই কাগজে দেখেছিল এদের। কাগজে বড় বড় করে লেখা ছিল হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ সুমন এবং রিমা। তার পাশে এদের দুজনের দুটো ছবি দেয়া ছিল, কিন্তু চেহারাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তবে খানিকটা মিল আছে আগের ছবির সাথে। কিন্তু আপনারা কেন করলেন এমন? তারপর সুমন বলা শুরু করলো, আজ থেকে 25 বছর আগে আমি আর রিমা যখন হ্যাকার চোরকে ধরতে যাই, তখন ওই চোরকে ঠিকই পেয়েছিলাম। ওর নাম ছিল হৃদয়। আমরা সেখানে গিয়ে জানতে পারি হৃদয় শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকেই টাকা চুরি করে, যারা গরিবের টাকা আত্মসাৎ করে। তার প্রধান উদ্দেশ্য ছিল দেশ থেকে ব্ল্যাক হ্যাকারদের দূর করা। তার এমন কার্যক্রমে আমি আর রিমা তার ফ্যান হয়ে যাই, আর তার সাথেই ওখানেই থেকে যায়। আর সবাই ভেবে নেয় হয়তো ওই চোর আমাদের মেরে ফেলেছে। তারপর আমি আর রিমা দুজন বিয়ে করে ওখানে হৃদয়ের সাথে বসবাস করতে থাকি। বিয়ের 2 বছর পর যেদিন আমাদের সন্তান হয়, ঠিক সেই দিন হৃদয় মারা যায়। আর মৃত্যুর আগে সে আমাদের বলে গেছিল যেন আমরা দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করি। তাই আমরা আমাদের সন্তানের নামও হৃদয় রাখি। হৃদয়ের বয়স যখন 6 বছর, তখন ওকে হৃদয় সাহেবের মৃত্যুর আগের দেওয়া কথাগুলো জানাই। আর আমরা যেহেতু সবার সামনে আসতে পারবো না, তাই হৃদয়কে একটা এতিমখানায় রেখে আসি, যাতে ও পড়াশোনা করে পুলিশ হতে পারে আর পাশাপাশি হ্যাকিং শিখতে থাকে। মাঝে মাঝে আমরা যে হৃদয়ের সাথে দেখা করে আসতাম। এভাবেই হৃদয় হয়ে ওঠে একজন হোয়াইট হ্যাকার, দ্য কিং অফ হোয়াইট হ্যাকার। তারপর হৃদয় সকল ব্ল্যাক হ্যাকার খুন করে দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করতে থাকে। আর ওরা সবাই ওদের হাত দিয়ে হ্যাক করে বলে ওদের খুন করে হাতগুলো কেটে ফেলে, আর লাশের পাশে রক্ত দিয়ে লিখে রাখে হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। তা মিস্টার হৃদয়, এবার বলে ফেলো কিভাবে খুনগুলো করেছ? তারপর হৃদয় বলতে শুরু করলো, আরো 2 বছর আগে পটাশিয়াম সায়ানেট কিনে রেখেছিলাম, আর তারপর সকল হ্যাকারদের অ্যাকাউন্ট হ্যাক করি। তারপর যারা হ্যাকিংকে খারাপ কাজে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো লিস্ট করে রাখি। তারপর এক এক করে সবাইকে খুন করি। আর সেদিন যখন আপনি আমাকে প্রোটেকশন দিচ্ছিলেন, তখন আমি আড়াল থেকে বাবাকে ফোন করি, আর তারপর বাবা নিজে গিয়ে আসাদ শেখকে খুন করে। আর সর্বশেষ ব্ল্যাক হ্যাকারদের বীজ ডক্টর সাইফুলকে বাবা খুন করে আপনার কাছে নিয়ে আসলো, সেটা তো দেখলেন। কালকে আদালতে তোমার বিচার হবে। তারপর আকাশ সাহেব সুমন আর রিমিকেও জেলে ঢুকিয়ে দিল। পরদিন সকালে সুমন, রিমি আর হৃদয়কে আদালতে পাঠানো হলো। তারা যে অপরাধ করেছে তা শুধু অপরাধকে ধ্বংস করার জন্যই করেছে, তাই বিচার তাদের পক্ষেই ছিল। কিন্তু তারা যদিও অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তারা যা করেছে এটাও অপরাধ, তাই শাস্তি তাদের পেতেই হবে। জজ সাহেব যখন শাস্তি নির্ধারণ করবেন, ঠিক তখনই সুমন বলে উঠল,
স্যার, একটা অনুরোধ। 25 বছরে আগের ব্যাংক চুরি টাকা আর পরবর্তী হ্যাকিংয়ের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকা জমা করেছে। আমি চাই এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে ভাগ করে দিতে চাই। এই জন্য আমার কম্পিউটারটা প্রয়োজন। তারপর সুমনকে তার কম্পিউটার এনে দেওয়া হলো। সুমন অনেক আগেই বিকাশের ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল, তাই আজকে তার অ্যাকাউন্টের সব টাকা গরিবদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর ফলে অনেক লোক সুমন, রিমি আর হৃদয়ের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু ওরা যে কাজগুলো, সেগুলো তো অন্যায়, তাই তাদের শাস্তি কমিয়ে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। 5 বছর পর সুমন, রিমি আর হৃদয় জেল থেকে বেরিয়ে দেখে সামনে নন্দিনী আর নন্দিনীর বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি এখনো বিয়ে করনি? ভালোবেসেছি তোমাকে, বিয়ে তো তোমাকেই করবো, তাই না? পাগলি একটা। তোমারই তো। পাশ থেকে আকাশ সাহেব এসে বললেন, সত্যি হৃদয়, আমার জীবনে তোমার মতো হ্যাকার আমি কোনোদিনই দেখি নাই। ইউ আর গ্রেট, ইউ আর কিং অফ দ্য হোল হ্যাকার ওয়ার্ল্ড। কিছুদিন পর হৃদয় আর নন্দিনীর বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে।